দেখেন, আমরা গতদিন পর্যন্ত আমাদের অ্যালগোরিদমের ভেতরে যে বিষয়গুলো ছিল, আমরা মূলত সেই জিনিসগুলো দেখার চেষ্টা করেছি। আমরা বিগত 4 দিন বা 4টা ক্লাসে, লাস্ট 4 ক্লাসে আমরা আমাদের যে ইউনি মডেল অ্যালগোরিদম গুলো ছিল, এবং লাস্ট ক্লাসে আমরা হচ্ছে আমাদের ইনসেম্বল টেকনিক, মানে মাল্টি মডেল টেকনিক গুলো আমরা কিন্তু সব দেখেছি। আজকে আবার আমরা কোডিং এ ফিরে আসবো, কোডিং মানে চ্যাপ্টারে ফিরে আসবো। আচ্ছা, দেখেন, আমরা এই পর্যন্ত ছিলাম। এটা যদি বলি, আমরা এই পর্যন্ত ছিলাম, পাইপলাইন পর্যন্ত আমরা দেখেছি কোডিং। এরপরে আমরা অ্যালগোরিদম গুলো দেখা শুরু করেছিলাম। আজকে 15 এবং 16 এই দুইটা চ্যাপ্টার দেখবো, ওরকম প্ল্যান আছে। আর যদি সময় পাই তাহলে এই টেমপ্লেটেরটা দেখবো। আমাদের আজকে পর্যন্ত হয়ে গেলে কিন্তু এই টপিক শেষ হয়ে যাবে। মেশিন লার্নিং উইথ পাইথনের যে কোর্স, সেটা মানে এই মডিউলটা শেষ হয়ে যাবে। আর প্রজেক্ট করাবো। তো প্রজেক্টের হচ্ছে এখানে 3টা প্রজেক্ট আছে, যেটা 19, 20, 21, এই 3টা প্রজেক্ট আছে। আর 18 নম্বর হচ্ছে প্রজেক্ট গুলা কিভাবে করা যেতে পারে, তার একটা আউটলাইন দেওয়া আছে, দিস ইজ টেমপ্লেট। তো যাই হোক, আমরা আগে 15, 16 শেষ করি, তারপরে সময় থাকলে 18 নিয়ে কিছু কথাবার্তা বলবো। তো 15 যেটা, সেটা হচ্ছে ইমপ্রুভ পারফরমেন্স উইথ ইনসেম্বল। তো আমরা ইনসেম্বল টেকনিক গুলো নিয়ে তো বলেইছি আপনাদের। আমরা থিওরি গুলো দেখেছি। এইটা ইনসেম্বল টেকনিকের যে থিওরি গুলা, আমরা মূলত বেগিং অ্যালগোরিদম, বুস্টিং অ্যালগোরিদম এবং ভোটিং কিভাবে কাজ করে সেগুলো দেখেছি। এবং বেগিং এর একটা অ্যালগোরিদম দেখেছি, সেটা হচ্ছে কি ছিল মনে আছে? র্যান্ডম ফরেস্ট। আর বুস্টিং এর দেখেছি অ্যাডা বুস্ট। আর ভোটিং তো ওর মধ্যে হয়ে গেছে, খুবই সিম্পল ছিল। তো যাই হোক, এখানে ইনসিম্বল টেকনিক নিয়ে কথাবার্তা বলছে, যে আমাদের বেগিং এবং বুস্টিং এবং ভোটিং তিনটা নিয়ে। এখানে দেখেন, এই যে 3টা টার্মও বলেছে। এখানে বলেছে কম্বাইল মডেল ইনটু ইনসেম্বল প্রেডিকশনস। আমরা ইনসেম্বল কখন করি? যখন আমাদের মডেলের পারফরমেন্স ইউনি মডেলে স্যাটিসফ্যাক্টরি লেভেলে থাকে না, আমরা আরো ভালো রেজাল্ট কিছু আশা করি, তখন আমরা আসলে ইনসেম্বলে যাই। এবং ইনসেম্বলের জন্য আমাদের 3টা টাইপ আছে। একটা হচ্ছে বেগিং, যেখানে আমাদের মডেল গুলা প্যারালালি কাজ করে, আমাদের ফিগার হয়তো মনে আছে। বুস্টিং, যেখানে সিরিয়ালি কাজ করে একটার পর একটা, যেমন ছিল অ্যাডা বুস্ট। আর ভোটিং তো হচ্ছে আমাদের মেজরিটি ভোট কাউন্ট করে। অনেক ধরনের ভোটিং আছে, মেজরিটাই বেশি ইউজ হয়। আমাদের অনেক ধরনের আহ, আমরা যে মাল্টিপল টাইপের মডেল ইউজ করি, তার মধ্যে ভোটিং করে যার রেজাল্ট ভালো হবে আমরা সেটাকে অ্যাকসেপ্ট করব। তো এইখানে এই 3টা মডেল নিয়ে কথাবার্তা বলছে। প্রথমে আমরা দেখি বেগিং। তো বেগিং অ্যালগোরিদম কিন্তু অনেকগুলো আছে। আমরা যেটা বলেছি, শুধুমাত্র একটা বলেছি, সেটা হচ্ছে র্যান্ডম ফরেস্ট। এখানে 3টা অ্যালগোরিদম নিয়ে কথাবার্তা বলছে, আমরা একটা বলেছি যেন থিমটা বুঝতে পারেন সেই কারণে। তো এখানে 3টা অ্যালগোরিদম নিয়ে কথা বলছে। একটা হচ্ছে বেকড ডিসিশন ট্রি, একটা হচ্ছে র্যান্ডম ফরেস্ট, আরেকটা হচ্ছে এক্সট্রা ট্রি। ঠিক আছে, বুস্টিং এর জন্য আপনার এখানে 2টা কথা বলছে। একটা হচ্ছে অ্যাডা বুস্ট, যেটা আমরা করেছি, আর একটা হচ্ছে স্টকাস্টিক গ্রেডিয়েন্ট বুস্টিং। আর ভোটিং নিয়ে একটা এক্সাম্পল দেওয়া আছে, মেজরিটি ভোটের। তো যাই হোক, এই হচ্ছে মোটামুটি চ্যাপ্টারের অবস্থা। আমরা শুরু করি বেগিং অ্যালগোরিদম। বেগিং অ্যালগোরিদম কি, বেগিং অ্যালগোরিদম কিভাবে কাজ করে ফিগার দিয়ে, এবং র্যান্ডম ফরেস্ট আমরা দেখেছি। তো আসছি আমরা আমরা প্রথমে বেকড ডিসিশন ট্রি, এটা একটু দেখার চেষ্টা করব, খেয়াল করে।
দেখেন এখানে আমরা কোডটা নিয়ে আসি একবারে। বেকড ডিসিশন ট্রি ফর ক্লাসিফিকেশন। দেখেন রেড সিএসভি আমরা জানি, স্কেলার মডেল সিলেকশন কে ফোর্ড এটা আমরা জানি, ক্রস ভ্যালি স্কোর এটাও জানি। এই জায়গাটা, এই যে এই দুইটা লাইন নতুন। দেখেন স্কেলার্ন ডট ইনসেম্বল এর মধ্যে আছে হচ্ছে বেগিং ক্লাসিফায়ার। ঠিক আছে, আমরা বেগিং অ্যালগোরিদম করছি এখন। বেগিং অ্যালগোরিদমের আমাদের হচ্ছে বেকড ডিসিশন ট্রি নিয়ে আমরা কাজ করছি। তো বেকড ডিসিশন ট্রি নিয়ে কাজ করতে হলে বেগিং ক্লাসিফায়ার আমাদেরকে ইম্পোর্ট করতে হবে, কারণ এই মেথডটা আমরা ইউজ করবো যেখানে আছে। আর বেগিং ক্লাসিফায়ারের মধ্যে যেটা হয় সাধারণত, এখানে আপনি যে কোনো মডেলই ইউজ করতে পারেন। এখানে ডিটি ইউজ করা হচ্ছে, মানে ডিসিশন ট্রি ক্লাসিফায়ার ইউজ করা হচ্ছে। আসলে ইনসেম্বলে ডিটি বেশি ইউজ করা হয়, বিশেষ করে বেগিং এবং বুস্টিং এ পারফরমেন্স ভালো পাওয়া যায়। তো এখানে যেটা হচ্ছে, এই যে দেখেন বেগিং ক্লাসিফায়ারের মধ্যে যে প্যারামিটার গুলো আছে, এই যে বেজ এস্টিমেটর, এটা হলো কার্ট। কার্ট মানে ডিসিশন ট্রি, ক্লাসিফিকেশন এন্ড রিগ্রেশন ট্রি, তার মানে হচ্ছে কার্ট। আর হচ্ছে এন এস্টিমেটর, নাম্বার অফ ট্রিজ। আমরা আসছি আস্তে আস্তে। তো এইটা বলার উদ্দেশ্য হচ্ছে যে বেগিং বেগিং ক্লাসিফায়ারের মধ্যে আপনি কোন মডেল গুলাকে ইউজ করবেন। আমাদের যেহেতু এটা মাল্টি মডেল, মনে আছে মনে হয় আপনাদের, যে আমরা যখন মাল্টিপল মডেলকে ইউজ করব, প্যারালালি যদি ইউজ করতে চাই, আমাদের বেগিং ক্লাসিফায়ার মানে প্যারালাল ইউজ হবে, তাই না? ছবি কি মনে আছে না দেখাবো? একটু দেখাই। এই যে আমাদের ইনসেম্বল টেকনিক ছিল, আমরা বেগিংটা দেখছিলাম, এটা হচ্ছে বেগিং, এইটাই আমরা করছি। এবং স্পেশালি এই যে M1 M2 M3 Mn, এগুলা সবগুলা হচ্ছে আপনার ডিসিশন ট্রি। সবগুলাতেই ডিসিশন ট্রি ইউজ করা হচ্ছে, আপনি ইচ্ছা করলে অন্যটাও করতে পারেন। এখানে ডিসিশন ট্রি করা হচ্ছে বেগিং এ। এই যে বেকড ডিসিশন ট্রিতে, মানে এই যে বেকড ডিসিশন ট্রি করার জন্য আমাদের বেগিং ক্লাসিফায়ার ইম্পোর্ট করতে হবে। এটা হচ্ছে সেই বেগিং ক্লাসিফায়ার। বেজ এস্টিমেটর এখানে আছে কার্ট, মানে এখানে সবগুলাই ইউজ করা হচ্ছে ডিটি। ডিটি মানে কার্ট আসলে, হ্যাঁ। তো ডিটি ইউজ করা হচ্ছে, আপনি ইচ্ছা করলে অন্য অ্যালগোরিদম ইউজ করতে পারেন, কিন্তু এখানে ডিটি ইউজ করা হচ্ছে। এই ডিটি ইউজ করার জন্য এই যে এখানে লেখা আছে বেজ এস্টিমেটর কার্ট, কার্টের মধ্যে আছে ডিসিশন ট্রি ক্লাসিফায়ার, যেটা আমরা এখান থেকে ইম্পোর্ট করেছি। আপনারা বুঝতে পেরেছেন বেগিং ক্লাসিফায়ার ইম্পোর্ট করলাম কেন? আমরা এখানে আমাদের বেগিং টেকনিক চালাবো, এবং বেগিং টেকনিকের মধ্যে আমাদের এস্টিমেটর হচ্ছে কার্ট। ওকে। তো এইখানে হচ্ছে ডিসিশন ট্রি ক্লাসিফায়ারকে ইম্পোর্ট করলাম। ডেটা সেটটাকে আমরা একটু ঠিক করি। ডেটা সেটের লোকেশন ঠিক করলাম। আফটার নেম, এটা পিমা ইন্ডিয়ান ডায়াবেটিস ডেটা সেট নিয়ে কাজ করছে। ঠিক আছে। এবং এইখানে দেখেন 8টা ইনপুট, একটা আউটপুট, সিট বাদ গেল, কে ফোল্ড করা হচ্ছে 10টা। এখানে কার্ডের মধ্যে দিলাম ডিসিশন ট্রি, মানে এই যে ইউনিক মডেলটা, হ্যাঁ। যে আমাদের এখানে যতগুলা মডেল আছে সবগুলো আমরা ডিফারেন্টলি ইউজ করতে পারি, কিন্তু সবগুলাতে আসলে এখানে ডিটি ইউজ করা হচ্ছে, আমরা সেটাই রেখে দিলাম। আর এখানে নাম্বার অফ ট্রি কতগুলা ইউজ করা হচ্ছে? 100টা। এখানে বেজ এস্টিমেটের কতগুলা বলেন তো? 100টা, 1 2 3 4 এভাবে 100টা যাবে প্রত্যেকটা ডিসিশন ট্রি। এবং এখানে মডেলের সংখ্যা কত? 100। দেখেন, খেয়াল করেন, এই যে নাম্বার অফ ট্রিজ 100, তার মানে এখানে কার্ট মডেল ইউজ করা হচ্ছে এবং 100টা ট্রি ইউজ করা হচ্ছে। ঠিক আছে। এই যে কে ফোল্ড করছি, ডিসিশন ট্রি ইউজ করছি, নাম্বার অফ ট্রিজ 100, এবং এখানে বেগিং ক্লাসিফায়ার এর মধ্যে আমরা ডিটি ইউজ করলাম এবং নাম্বার অফ ট্রিজ 100 ইউজ করলাম। এরপরে ক্রস ভ্যাল স্কোরের মধ্যে যদি আমরা দিই মডেল এক্স ওয়াই ক্রস, এরপর যদি রেজাল্টটা বের করি, দেখেন প্রেডিকশন রেজাল্ট কত আসে। ও, ইয়াটা বন্ধ করতে হবে।
ওয়ার্নিং গুলো বন্ধ করে দিলাম, রেজাল্ট আসছে। বলেন কোনো বুঝতে অসুবিধা আছে কিনা? এখানে একটা জিনিস হচ্ছে বেগিং ক্লাসিফায়ারের, এখানে আপনি কোন মডেল ইউজ করবেন সেটা আপনি ঠিক করে দিতে পারেন। এখানে ঠিক করা হচ্ছে ডিটি, এবং নাম্বার অফ ট্রিজ হচ্ছে 100, মানে 100টা এরকম ডিটি থাকবে, এবং প্যারালালি ইউজ করে রেজাল্ট বের করা হচ্ছে। এই যে 76.81% রেজাল্ট। ঠিক আছে? কোনো কোয়েরি আছে এটাতে? এটা হচ্ছে বেকড ডিসিশন ট্রি। বেকড ডিসিশন ট্রি করতে হলে এটা করতে হবে, শুধু এক জায়গায় যেটা সেটা হচ্ছে এখানে বেজ এস্টিমেটর আপনি ইচ্ছা করে চেঞ্জ করতে পারেন, কিন্তু আমরা এখানে সিআর কার্ড ইউজ করা হচ্ছে। কোন কোয়েরি আছে এটা বুঝতে? বলেন। তার নাম্বার অফ ট্রি কি ফিক্সড? না, চেঞ্জ করতে পারেন, আপনি 10টা দিয়ে করতে পারেন। আমি 10টা দিলাম, এই যে দ্রুত চলে আসছে। এটা আপনি ভ্যারি করে করে দেখতে হবে কোনটাই ভালো আসে। ঠিক আছে? মানে এখানে কতগুলো আপনি মডেল ইউজ করছেন সেটা, ডিটির মডেল কটা ইউজ করছেন। এটা হলো একটা অ্যালগোরিদম, বেক ডিসিশন ট্রি। এরপরে হচ্ছে র্যান্ডম ফরেস্ট। র্যান্ডম ফরেস্ট নিয়ে তো আমরা ডিটেলস কথাবার্তা বলেছি। এই যে এটা ছিল র্যান্ডম ফরেস্ট, যেখানে রো স্যাম্পলিং ও হয়, ফিচার স্যাম্পলিং ও হয়, তাই না? এই র্যান্ডম ফরেস্ট নিয়ে আমরা ডিটেলস কথাবার্তা বলেছি, কিভাবে কাজ করে না করে। বেগিং এরই একটা পার্ট আসলে, হ্যাঁ। তো আমরা এইটাকে যদি রান করি, দেখাচ্ছি আমি, দেখেন। দেখেন, এটা হলো র্যান্ডম ফরেস্ট ক্লাসিফায়ার। দেখেন এখানে কিন্তু কিছুই নাই। এর আগে আমাদের এখানে ছিল বেগিং ক্লাসিফায়ার, এবং বেগিং ক্লাসিফায়ারের মধ্যে কি ইউজ করব, ডিসিশন ট্রি, সেটাকে আমরা ইম্পোর্ট করে নিয়েছি, মানে দুইটা লিখেছি। কিন্তু এখানে আমরা এগুলা সব আগে, রিড, সিএসবি, কে ফোর, ক্রস ভ্যালু স্কোর, আপনি জানেন। র্যান্ডম ফরেস্ট ক্লাসিফায়ার আমরা ইম্পোর্ট করেছি। তো র্যান্ডম ফরেস্ট ক্লাসিফায়ার কোথায় ইউজ হবে একটু সে আসছে শেষের দিকে, দেখেন। আমরা ফাইনাল ডেটা সেটটাকে ইম্পোর্ট করলাম, 8টা ইনপুট আকারে রাখলাম, একটা আউটপুট আকারে রাখলাম। এরপরে এইখানে দেখেন, এই যে নাম্বার অফ ট্রিজ, এখানে কিন্তু বলা নাই যে আসলে আগে যেমন ছিল এখানে বেজ এস্টিমেটের কোনটা হবে সেটা বলা ছিল, ডিসিশন ট্রি ক্লাসিফায়ার, কিন্তু এখানে বলা নাই। র্যান্ডম ফরেস্টে এটা অবশ্যই জিটি হতে হবে। র্যান্ডম ফরেস্টে ডিসিশন ট্রি হবে, অন্য কেউ হতে পারবে না, এটা রুল। র্যান্ডম ফরেস্ট ডিসিশন ট্রি নিয়েই কাজ করে, অন্য কোনো অ্যালগরিদম নিয়ে কাজ করে না। ওকে? তাহলে এখানে ওই জন্যই কিন্তু লেখা নাই, এখানে কিন্তু লেখা ছিল ডিটি কার্ড, এই যে ডিসিশন ট্রি ক্লাসিফায়ার, এখানে ইম্পোর্টও করেছিলাম 2 বার। কিন্তু এইখানে যেহেতু এটা র্যান্ডম ফরেস্ট কার্ড নিয়েই কাজ করে, অতএব এখানে লেখার কিছু নাই। এখানে বলা আছে কতবার ট্রি ইউজ করবেন সেটা, আমরা ট্রি কতগুলো ইউজ করব, এখানে কটা ট্রি ইউজ করব সেটা, এখানে 100টাই দিচ্ছে। আর এখানে আরেকটা বিষয় কি ছিল, ট্রির সাথে সাথে আমার রো স্যাম্পলিং এর সাথে ফিচার স্যাম্পল, ফিচার কতগুলো আছে, আমি কতগুলো ফিচারের মধ্যে রিস্যাম্পলিং করব। এখানে দেখেন, আপনি ইচ্ছা করলে এটা চেঞ্জ করতে পারেন। এখানে বলছে নাম্বার অফ ফিচার হচ্ছে 3টা। আমার এটা যেহেতু পিমা ইন্ডিয়ান ডায়াবেটিস ডেটা সেট, আমার 8টা ফিচার আছে, বলছে 3টা স্যাম্পল করে করে তুমি চালাও। মানে এখানে যে রো স্যাম্পল, ফিচার স্যাম্পল আছে না, রোগুলোতে, রোগুলোকে তো ভাগ করবেই, কিন্তু ফিচার, যে ফিচার তো 8টা ফিচার ছিল, এই 3টা 3টা করে নিবে। কোন সময় হয়তো F1 F2 F3, কোন সময় হয়তো F1 F3 F4, এভাবে মিক্স করে করে নিবে সে। এই জন্য এখানে ফিচারটা বলা আছে, ম্যাক্সিমাম ফিচার 3টা হতে পারে। এরপরে এই যে র্যান্ডম ফরেস্ট ক্লাসিফায়ার, সরি, এই যে র্যান্ডম ফরেস্ট ক্লাসিফায়ারের এখানে প্যারামিটার হচ্ছে কতগুলো ট্রি আর ম্যাক্সিমাম কতগুলো ফিচার। আমরা যদি রেজাল্ট বের করি, ক্রস ভ্যালু স্কোর দিয়ে মিন করি রেজাল্ট, যেহেতু কে 10 ফোল্ড আছে, 10টা রেজাল্ট হবে, আমরা মিন করছি 0.77। আমি কি বোঝাতে পারলাম? এই দুটো একই জিনিস, কিন্তু বেকড ডিসিশন ট্রিতে এখানে যে এস্টিমেটরটা বা যে মডেলটা, সেই মডেলটা যে কোনোটা হতে পারে। তবুও এখানে ডিটি ইউজ করেছে এবং 100টা ট্রি নিয়েছে। আর এখানে র্যান্ডম ফরেস্টে আমাদের এখানে
অবশ্যই এটা ট্রি হবে, ডিসিশন ট্রি হবে, অন্য কোনো কিছু হওয়ার সুযোগ নাই। এবং আমরা 100 বার আসলে ট্রিটা নিয়ে কাজ করছি, এবং যদি রেজাল্ট বের করি আমাদের রেজাল্ট হচ্ছে এটা। কি বোঝা গেল? র্যান্ডম ফরেস্ট। জি স্যার। পরে আসেন, এরপরে হলো এক্সট্রা ট্রি। এটাও একটা অ্যালগোরিদম। এই তিনটা এখানে বলা আছে, এটা একটু রান করে দিই। এক্সট্রা ট্রি আপনাদের করানো হয় নাই, এটা বেগিং টাইপের। হ্যাঁ, এতগুলো অ্যালগোরিদম তো করানো সম্ভব না। আমরা এই কয়েকদিনে মনে হয় গোটা 20 অ্যালগোরিদম দেখাইছি। তো বেগিং অ্যালগোরিদমের মধ্যে আরেকটা পপুলার অ্যালগোরিদম হচ্ছে এক্সট্রা ট্রি ক্লাসিফায়ার। তো এইখানে আমরা এটাকে ইম্পোর্ট করলাম। তারপরে দেখেন সব আগের মতোই, যে এক্সট্রা ট্রি ক্লাসিফায়ারের মধ্যে এখানেও কিন্তু হচ্ছে আপনার বেজ এস্টিমেটর যেটা, সেটা বাই ডিফল্ট মানে এটাই হবে, সেটা হচ্ছে ডিটি, ডিসিশন ট্রি। এখানে নাম্বার অফ এস্টিমেটর হচ্ছে কতগুলো, 100। আর ম্যাক্সিমাম ফিচার এখানে 7টা ইউজ করেছে। আপনি ইচ্ছে করে 3টাও দিতে পারেন, কিছু যায় আসে না, আমরা 3টা দিয়ে রান করি। আর এখানে কে ফোল্ড আগের মতোই, আগে যেমন ছিল। এখানে র্যান্ডম ক্লাসিফায়ার, র্যান্ডম ফরেস্ট ক্লাসিফায়ারের জায়গায় জাস্ট এটা হচ্ছে আপনার এক্সট্রা ট্রি ক্লাসিফায়ার। এখানে কতগুলা আপনি ট্রি নেবেন এবং ম্যাক্সিমাম ফিচার কতগুলো হবে সেটা করে আপনি যদি রেজাল্ট বের করেন, এটারও রেজাল্ট আসবে। তবে আমরা এখানে ম্যাক্সিমাম ফিচার 3টা দিয়েছি। এই যে 76, দেখি 7টা দিলে কত হয়। একটু সময় বেশি লাগবে 7টা দিলে। 76 ওই রকমই রেজাল্ট। কি বোঝা গেল? আপনি যদি পারফরমেন্সকে আরেকটু এনহ্যান্স করতে চান, তাহলে ইনস্যাম্পল টেকনিক, বিশেষ করে বেগিং ইনস্যাম্পল টেকনিক ইউজ করে দেখতে পারেন। বেগিং এ, বুস্টিং এ সাধারণত ডিসিশন ট্রি ইউজ করা হয়। এখানে আমরা যে 3টা দেখলাম, যে বেগ ডিসিশন ট্রি, ওখানেও ডিসিশন ট্রি ইউজ করা হয়েছে, যদিও অন্য অ্যালগোরিদম ঢোকানোর সুযোগ আছে ওখানে। আর র্যান্ডম ফরেস্ট, এখানে অন্য অ্যালগোরিদম ঢোকানোর কোনো সুযোগ নাই, এটা ডিটি নিয়ে কাজ করতে হবে। কতগুলো ডিটি নিচ্ছেন সেটা একটা ফ্যাক্ট। আর এখন যেটা দেখলাম এক্সট্রা ট্রি, এখানেও কোনো নতুন মেথড ঢোকানোর সুযোগ নাই, ডিটি করতে হবে। কতগুলো আপনি হচ্ছে ট্রি নিচ্ছেন এবং কতগুলো ফিচার নিচ্ছেন সেটা ফ্যাক্ট। ক্লিয়ার? এই 3টা হয়ে গেল হচ্ছে আপনার বেগিং অ্যালগোরিদম। কোনো কোয়েরি থাকলে বলেন। র্যান্ডম ফরেস্টটা মাথায় দেখেন, তাহলেই হবে। এটাই বেশি পপুলার, ওই জন্য ওটা দেখিয়েছি। ঠিক আছে? আর অন্যগুলো খুবই কাছাকাছি, হালকা পাতলা কিছু চেঞ্জ আছে। আমরা কি বুস্টিং এ যাব? দেখেন বুস্টিং অ্যালগোরিদম, বুস্টিং অ্যালগোরিদম কি ছিল? বুস্টিং এর কনসেপ্টই হচ্ছে একটা যদি কিছু করতে না পারে তাহলে পরেরটাই যাবে। এই যে একটা মডেলে ইনপুট দেওয়া হলো, সে যতটুকু পারলো পারলো, যেটা পারে নাই সেটা পরের মডেলে যাবে। পরের মডেল যতটুকু পারলো না এটার উপরে বেস করে আবার কাজ করবে, যতটুকু পারলো না পরেরটাই যাবে, এভাবে কিন্তু চলতে থাকবে। দিস ইজ কল্ড বুস্টিং। তো এখানে আমরা যে বুস্টটা করিয়েছিলাম আপনাদের, সেটা হচ্ছে অ্যাডা বুস্ট। এই অ্যাডা বুস্টটা এখানে করা আছে, একটু দেখেন। দেখেন অ্যাডা বুস্টে আসলে কি হয়। অ্যাডা বুস্টে তো আমরা আগেই বলেছি, অ্যাডা বুস্টে অবশ্যই এগুলা ডিসিশন ট্রি হতে হবে এবং এখানে স্টাম ইউজ করতে হবে। স্টাম মানে হচ্ছে কটা, স্টাম মানে হচ্ছে এই যে একটাই নোট, যেখানে হচ্ছে জাস্ট একটা লেফট একটা রাইট চাইল্ড। এখানে এরকম সংখ্যা আপনি বাড়িয়ে দিতে পারেন, বাট একটা স্টাম্প থাকবে। একটা স্টাম্প, দুইটা স্টাম্প এভাবে স্টাম্প হবে, এবং স্টাম্প মানে হচ্ছে একটা ডিসিশন ট্রি এবং একটা লেফট একটা রাইট চাইল্ড থাকবে।
আমরা এখানে সংখ্যাটা বাড়িয়ে দিতে পারি। এই, তো এখানে দেখেন অ্যাডাবুস্টের ক্ষেত্রে কি হচ্ছে, এই যে আমরা এখানে অ্যাডাবুস্ট ক্লাসিফায়ার আমরা স্কেলার ইনসেম্বলের মধ্যে থেকে নিলাম। ওকে, এরপরে হচ্ছে আমরা প্রিমা ইন্ডিয়ান ডায়াবেটিস ডেটা সেট নিলাম। প্রথম 8টা ইনপুট আকারে নিলাম, পরেরটা হচ্ছে আউটপুট আকারে নিলাম। এখানে এই যে অ্যাডাবুস্ট ক্লাসিফায়ার, খেয়াল করেন এখানে ডিটি অবশ্যই ইউজ করতে হবে, অন্য কোনো কিছু সুযোগ নাই, র্যান্ডম ফরেস্টের মতো। তো এন এস্টিমেট এখানে নাম্বার অফ ট্রি কতগুলো হবে, এখানে 30টা ইউজ করেছে। আপনি ইচ্ছা করলে কম বেশি করে রেজাল্ট ভ্যারি করে দেখতে পারেন, এখানে 30টা ডিটি আছে। ওকে, এখানে 30টা ইউজ করেছে। আর কে ফোর্ড হচ্ছে, বুঝতেই পারছেন, কে ফোর্ড হচ্ছে 10 ফোল্ডের ক্রস ভ্যালু স্কোর মডেল এক্স ওয়াই কে ফোর্ড। এটা যদি রেজাল্ট বের করি আমরা, এটা হলো 76.0। কি বোঝা যায়? খুবই সহজ, কিচ্ছু নাই, খালি গতদিনের থিওরি গুলো একটু মাথায় রাখবেন। এখানে আরেকটা অ্যালগোরিদম আছে, সেটা হচ্ছে স্টকাস্টিক গ্রেডিয়েন্ট ডিসেন্ট। এটা হলো কিছুটা আলাদা। দেখেন এখানে হচ্ছে এই যে গ্রেডিয়েন্ট বুস্টিং ক্লাসিফায়ার, আমরা কিন্তু যে স্টকাস্টিক গ্রেডিয়েন্ট বুস্টিং করছি, ওইটা কাজ করতে হলে গ্রেডিয়েন্ট বুস্টিং ক্লাসিফায়ার এটা আমাকে ইম্পোর্ট করতে হবে। এরপরে অ্যাজ ইট ইজ প্রিমা ইন্ডিয়ান ডায়াবেটিস ডেটা সেট লোড করলাম, প্রথম 8টা ইনপুট, পরেরটা আউটপুট। তারপরে নাম্বার অফ ট্রিজ এখানে 100, আগে এটা দেখাই গ্রেডিয়েন্ট বুস্টিং ক্লাসিফায়ার। এখানেও আপনাকে হচ্ছে ডিটি ইউজ করতে হবে মাস্ট। মানে আসলে এনসেম্বলের বেগিং বুস্টিং আপনি ধরে নিতে পারেন সবই ডিসিশন ট্রি নিয়ে কাজ করতে হবে। শুধু এক জায়গায় বেগিং ডিসিশন ট্রিতে, বেগ ডিসিশন ট্রিতে অন্য মডেল নেওয়ার সুযোগ আছে, তারপরে লোকজন ডিটিটাই বেশি ইউজ করে কারণ পারফরমেন্স ভালো। তো গ্রেডিয়েন্ট বুস্টিং ক্লাসিফায়ার যেটা, এখানে হচ্ছে এস্টিমেটের কতগুলো ট্রি ডিটি ইউজ হবে, এখানে 100 ইউজ করেছে, আর কে ফোল্ড হচ্ছে 10। একই জিনিস, কোনো পার্থক্য নেই। এখানে অ্যাড বুস্ট আর এখানে গ্রেডিয়েন্ট, এছাড়া তো কোনো পার্থক্য নেই। জাস্ট ইউজ করে করে আপনি দেখে নিতে পারেন যে কোনটা রেজাল্ট ভালো আসছে, যেটা ভালো আসছে আপনি সেটা দেখে দেবেন। এই, এটা একটু ভালো আগেরটা থেকে। ঠিক আছে, এই মোটামুটি বেগিং বুস্টিং। কোনো কোয়েরি থাকলে বলেন বেগিং বুস্টিং এ, বেগিং বুস্টিং নিয়ে কোনো কোয়েরি বা এরকম কিছু। নাই স্যার। এরপরে দেখেন ভোটিং এনসেম্বল। একটা জিনিস খেয়াল করবেন, আমরা যে ইউনি মডেল গুলো করেছিলাম, আমাদের নর্মাল সিনারিওতে ইউনি মডেল থেকে কিন্তু মাল্টি মডেলের রেজাল্ট ভালো আসবে, এটাই নর্মাল সিনারিও। কিন্তু সবসময় যে ভালো আসবে এটা বলা যায় না, তবে জেনারেল ট্রেন্ডে ভালো আসে। তো আমাদের এই ইনস্যাম্বলের 3টা টেকনিক, বেগিং টেকনিক, বুস্টিং, আর একটা হচ্ছে ভোটিং। ভোটিংটা কিন্তু খুব চলে, ভোটিংটা একটু দেখেন। কারণ ভোটিংটা কি, আমরা এই ফিগার থেকেই যদি বুঝতে চাই বেগিং এর, ধরেন আমাদের এখানে একটু ডিফারেন্স আছে। আমি একটু ভোটিং এর ইয়েটা বলি, দেখি তো ফিগার টিগার রাখাটা পাই কিনা। ভোটিং এনসেম্বল, হুম, এটা একটা ভালো। আর কিছু একটু দেখি। এটাই ভালো করে দেওয়া আছে এখানে।
একটু বড় সড়ো করে কিছু নাই? তাহলে আমি একটু রেডি করি, একটা ফিগার দিয়ে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এটাই ভালো ছিল, কিন্তু এটা খুবই ছোট এবং ঝাপসা। এই যে দেখাচ্ছে, এটা ঠিক আছে, দেখি। মেজরিটি ভোটিং হচ্ছে মূল টেকনিক। এই যে এটা বড়ই তো দেখাচ্ছে। এই যে ইনপুট আমরা দিলাম, যেটা সেট, তারপরে এমএল মডেল 1, এমএল মডেল 2, এমএল মডেল 3, এভাবে আপনি যতগুলো ইচ্ছা এমএল মডেল দিতে পারেন। এর মধ্যে এরপরে ধরেন এই একটা রেজাল্ট দিল, এই একটা রেজাল্ট দিল, এই একটা রেজাল্ট দিল, এই একটা রেজাল্ট দিল, যার ভোট বেশি যেদিকে, এই যে মেজরিটি ভোট করে, জাস্ট লাইক আওয়ার ইলেকশন, ওকে, ফাইনাল আউটপুট বের হয়ে যাবে। যেমন এখানে একটা এক্সাম্পল যেটা দেওয়া আছে, এখানে খেয়াল করেন, ভোটিং এনসেম্বলের, এখানে আমি কপি করে নিই, দেখেন সরাসরি কোড। এটা কিন্তু খুব পপুলার, সবই পপুলার, এক সময় একটা চলে। একটু ঠিক করে দিই, খেয়াল করেন কি হচ্ছে। এখানে তিনটা ডিফারেন্ট ক্লাসিফায়ার ইউজ করেছে, যেটা বললাম। এখানে আমাদের হয়ে গেল ফিগার। এখানে তো আহ, অনেকগুলো মডেল আছে, এনতম তিনটা মডেল ইউজ করেছে। এটি পুরো ডেটা সেটের উপরে কিন্তু তিনটা মডেলই রান করবে, কোনো ফ্র্যাগমেন্টেড অবস্থায় না। ফুল ডেটা সেটের উপরে একটা মডেল, ফুল ডেটা সেটের মধ্যে উপরে সেকেন্ড মডেল, ফুল ডেটা সেটের উপরে থার্ড মডেল। কিরকম দেখেন তো এইখানে, এই যে রিড সিএসবি, কে ফোল্ড ক্রস ভ্যালিডেশন, ক্রস ভ্যালিড স্কোর, এগুলো তো আমরা জানি। তিনটা মডেল ইউজ করা হচ্ছে, একটা হচ্ছে লজিস্টিক রিগ্রেশন, প্রথমটা, সেকেন্ডটা হচ্ছে ডিটি, থার্ড হচ্ছে এসবিসি, সাপোর্ট ভেক্টর ক্লাসিফায়ার। তাহলে লজিস্টিক রিগ্রেশন, কার্ড, একটা হচ্ছে সাপোর্ট ভেক্টর মেশিনের সাপোর্ট ভেক্টর ক্লাসিফায়ার, এই তিনটা দিয়ে একসাথে কাজ করা হচ্ছে। তিনবার কাজ হবে। প্রথম ফুল ডেটা সেটের উপরে লজিস্টিক রিগ্রেশন চলবে, তারপরে ফুল ডেটা সেটের উপরে ডিসিশন ট্রি ক্লাসিফায়ার চলবে, ফুল ডেটা সেটের উপরে সাপোর্ট ভেক্টর মেশিন চলবে। এরপরে যে ভোটিং ক্লাসিফায়ার দিয়ে সেটাকে মার্জ করা হচ্ছে। যেমন এখানে কোনটা রেজাল্ট বের হচ্ছে, কত মেজরিটি ভেট করে কত আসছে, সেটা কে বের করে দিবে, এটা করছে হচ্ছে ভোটিং ক্লাসিফায়ার। দেখেন কিভাবে করছে, আমরা তিনটা ইম্পোর্ট করলাম, এটা মাথায় রাখেন, তিনটা ক্লাসিফায়ার। তারপরে ওয়ার্নিং এখানে নাই করার জন্য করলাম, ডেটা সেটটাকে নিলাম, ইনপুট আউটপুট ঠিক করলাম, ঠিক আছে। প্রথম 8টা হচ্ছে ইনপুট, পরে 9 নম্বর হচ্ছে আউটপুট, এরপরে কে ফোন করছে 10টা। তো এরপরে দেখেন কি হচ্ছে, এটা একটু খেয়াল করেন, এস্টিমেটরস। এই এস্টিমেটরস এর মধ্যে এটা একটা লিস্ট,
লিস্টের মধ্যে কি থাকছে দেখেন তো, এস্টিমেটরস ডট অ্যাপেন্ড লজিস্টিক, মানে লজিস্টিক রিগ্রেশন এলআর এর জন্য মডেল ওয়ান। মডেল ওয়ান এর মধ্যে কি আছে? লজিস্টিক রিগ্রেশন। তার মানে এখানে ঢুকবে লজিস্টিক রিগ্রেশন, তারপরে হচ্ছে এখানে লজিস্টিক রিগ্রেশন। এত কষ্ট করার দরকার ছিল না, এখানে লজিস্টিক রিগ্রেশন লিখে দিলেই হতো। এখানে ভেরিয়েবল দিয়ে আবার লিখছে। তো এস্টিমেটরস এর মধ্যে প্রথমে নাম ঢুকলো লজিস্টিক রিগ্রেশন, এবং মডেল মেথডটা ঢুকলো লজিস্টিক রিগ্রেশন, এই মেথডটা। দ্বিতীয় মডেলের নাম হচ্ছে ডিসিশন ট্রি ক্লাসিফায়ার, এখানে ঢুকছে কার্ড, এগুলো নাম। আর এটা হচ্ছে ডিসিশন ট্রি ক্লাসিফায়ার, মডেলের নাম। তৃতীয় হচ্ছে সাপোর্ট ভেক্টর মেশিন, এসভিএম, আর এখানে হচ্ছে মডেল থ্রি। আমরা একটু প্রিন্ট করে দেখাই আপনাদের। প্রিন্ট এস্টিমেটরস, একটু রান করি, দেখেন। এই যে এই এস্টিমেটরস এর মধ্যে কি আসছে, এস্টিমেটরস এর মধ্যে প্রথমে আসছে লজিস্টিক রিগ্রেশন, কার্ড, ডিসিশন ট্রি, এসভিএম, এসবিসি, মানে তিনটা ঢুকে গেল। কিন্তু এস্টিমেটরস এর মধ্যে এখন তিনটা মেথড আছে, লজিস্টিক রিগ্রেশন, ডিসিশন ট্রি, এসবিসি। এরপরে আমরা ভোটিং ক্লাসিফায়ার, যেটাই যেখানে ইম্পোর্ট করলাম, এই ভোটিং ক্লাসিফায়ারের মধ্যে দিব এস্টিমেটরস। সে কি করবে? এইটা প্রথমে লজিস্টিক রিগ্রেশন চালাবে, দ্বিতীয়বার ডিসিশন ট্রি চালাবে, তৃতীয়বার সাপোর্ট ভেক্টর ক্লাসিফায়ার চালাবে। চালানোর পর যেই দিকে মেজরিটি, ধরেন আপনার যেটা হচ্ছে এলআর লজিস্টিক রিগ্রেশন, এর রেজাল্ট দিয়েছে হলো 0, ঠিক আছে। তারপরে আপনার ডিটি, এখানে সেকেন্ডটা তো ডিটি, তাই না? এই যে ডিটি, ডিসিশন ট্রি, এ দিয়েছে ধরেন 1। আর সবশেষে হচ্ছে এসবিএম, মানে এসবিসি, এ দিয়েছে ধরেন আপনার 0। তাহলে রেজাল্ট কি হবে আলটিমেটলি? কোনটা উইন করবে? 0, 0 গ্রুপের মেম্বার। এটাই হচ্ছে মেজরিটি ভোট। তো এই ভোটিংটা কে কাজ করবে? এই ভোটিং ক্লাসিফায়ার এই কাজটা করবে। এই যে এই ক্যালকুলেশন কোড সব দেখে শুনে কে উইন করছে সেটা কিন্তু সে ঠিক করে দেবে। দিস ইজ দ্য ওয়ার্ক অফ ভোটিং ক্লাসিফায়ার। এবং মাঝে আপনাকে এস্টিমেটরস গুলো দিতে হবে, এগুলা সব দেওয়ার পরে আপনি যদি রেজাল্টটাকে এবার হচ্ছে দেখেন, ক্রস ভ্যালু স্কোর দিয়ে যদি আপনি রেজাল্ট কত হচ্ছে বের করতে চান, এস্টিমেটরস দিয়ে কে ফোল্ডের মাধ্যমে মিন কত, তাহলে আপনার রেজাল্টটা কিন্তু বের হবে। এই যে 75.9, কি বোঝা গেল? দিস ইজ কল্ড ভোটিং। আপনি যদি এখানে মনে করেন যে না, আমি এসভিসি ইউজ করবে না, আমি কেএনএন ইউজ করব, কে নিয়ারেস্ট নেইবার, কি হয় দেখেন তো। আমরা যদি এখানে কেএনএন করি, ক্যান নট ইম্পোর্ট কেএনএন ফ্রম, কেএনএন কোথায় পাওয়া যায় বলেন তো? কেএনএন স্কেলার এর কোথায় পাওয়া যায় এটা দেখতে হবে। কেএনএন এর কেএনএন, কেএনএন এখানে আছে। কে নিয়ারেস্ট নেইবার, ও সরাসরি লিখতে হবে। কেএনএন তো সরাসরি কাজ করে না, এই কথা। আমি একটু কয়েকটা চেঞ্জ করে দেখাচ্ছি আপনাদের। ধরেন এখানে আমি দিলাম হচ্ছে, আচ্ছা এটাকে চেঞ্জ না করি, চেঞ্জ করলে চারিদিক সমস্যা দেখাবে। এসকে লার্ন ডট, এটা কার মধ্যে ছিল, আমি ঠিক করছি দাঁড়ান। এসভিসি, এসভিএম, এসভিএম, এসভিসি। আমরা এখানে নতুন একটা নিলাম, এই যে কে নিয়ারেস্ট নেইবার ক্লাসিফায়ার, ওকে। এরপরে আমরা এইখানে এই যে মডেল থ্রির জায়গায় আমরা এটা নতুন ভাবে অ্যাড করছি, কে নিয়ারেস্ট নেইবার ক্লাসিফায়ার, কেএনএল, ওকে। কিছুই না, এসবিসির জায়গায় কে কে নিয়ারেস্ট নেইবার দিলাম। এখনো কোথায় আছে এসবিসি বলেন তো? স্যার এস- ইম্পোর্টের ব্র্যাকেট দিছেন, ইম্পোর্টের ব্র্যাকেটটা উঠাই দেন। এই যে মডেল এটা। এখন কিন্তু এই যে এসভিএম এর জায়গায় এটা কি হবে?
কেএনএন দিয়ে লার্ন করলে রেজাল্ট এটা আসছে। ঠিক আছে, তো আপনি যে কোনো মডেল আপনি 3টা জায়গায় 4টা দিতে পারেন, কোনো সমস্যা নাই, 5টা দিতে পারেন, 10টা দিতে পারেন। সে মেজরিটি ভোট যেটা সেটা নিয়ে সে কাজ করবে। আমি কি বোঝাতে পারলাম? এটা আউট করে দিলাম। তবে সাধারণত এইটা হচ্ছে বেজোড় সংখ্যক হয়। হুম, এস ভি সরি SVC। কি ঠিক আছে? বোঝা গেল? এটা কিন্তু ইম্পর্টেন্ট, খুব মজাতেই কাজ করে যায়। আপনি একাধিক ক্লাসিফায়ার ইউজ করবেন, মেজরিটি ভোট নিয়ে যেটা হবে আপনি 5টা ইউজ করতে পারেন, তাহলে 3টা দিকে যেদিকে ভাগবে সেটা আপনি নিলেন। কিন্তু সময় বেশি লাগবে, 3 গুণ বেশি লাগবে। বি কেয়ারফুল, একটা জায়গায় 3টা অ্যালগরিদম চালাচ্ছেন, আপনাকে হিসাব করে কিন্তু কাজ করতে হবে। ঠিক আছে, এই হচ্ছে এইখানকার চ্যাপ্টারের কাজ। এখানে চ্যাপ্টারে মোটামুটি আমাদের এনসেম্বল নিয়ে যেটা বলা ছিল, বেগিং অ্যালগরিদম, বুস্টিং অ্যালগরিদম, ভোটিং অ্যালগরিদম। বেগিং এ আমাদের বেগ ডিসিশন ট্রি, র্যান্ডম ফরেস্ট, এক্সট্রা ট্রি, 3টা নিয়ে কথা বলছে এবং ডিটি নিয়ে 3টাই করেছে। যদিও বেগ ডিসিশন ট্রি ডিসিশন ট্রি ছাড়াও করা যায়, কিন্তু র্যান্ডম ফরেস্ট আর এক্সট্রা ট্রি ডিটি লাগবেই। ঠিক আছে, আর বুস্টিং এর জন্য আপনার অ্যাডাবুস্ট আর স্টকাস্টিক গ্রেডিয়েন্ট বুস্টিং। অ্যাডাবুস্ট তো আপনাদেরকে দেখিয়েছি, স্টকাস্টিক গ্রেডিয়েন্ট বুস্টের এখন হচ্ছে আমরা কোডগুলো করে দেখলাম। ঠিক আছে, এখানে বাই ডিফল্ট দুইটাই কিন্তু হচ্ছে, বাই ডিফল্ট মানে ম্যান্ডেটরি, সেটা হচ্ছে ডিটি নিয়ে কাজ হবে। আর ভোটিং এ আসলে কোনো রেস্ট্রিকশন নাই। ভোটিং এ আপনি যে কোনো অ্যালগরিদম দিয়ে কাজ করতে পারেন, তবে এখানে যেটা বিষয় সেটা হচ্ছে যদি একের অধিক, আসলে ভোটিং মানে তো একের অধিক, যখন একের অধিক আপনার ক্লাসিফায়ার চলে আসবে তখন ওগুলোর মধ্যে মেজরিটি ভোট কে পাইলো সেটাকে সে সিলেক্ট করে দেবে। এই হচ্ছে বিষয়। বলেন এই চ্যাপ্টার নিয়ে কোনো কারো কোয়েরি টোয়েরি আছে কিনা? আমরা এখানে মোটামুটি ভাবে এটা করলাম। কি ঠিক আছে, সামনের দিকে আগাবো? স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। স্যার ওই যে মেজরিটি ভোটিং এ স্যার আমরা যে এস্টিমেটরে যে মডেলগুলো দিচ্ছি এগুলো কি স্যার ক্লাসিফায়ার হইতে হবে, রিগ্রেসর এটা দেওয়া যাবে না? এটা আমরা তো ক্লাসিফিকেশন করছি, ওই জন্য ক্লাসিফায়ার। আমরা যখন রিগ্রেশন করব তখন রিগ্রেশন হবে। আচ্ছা। ঠিক আছে, অবশ্যই হবে, হবে না কেন? আমরা ক্লাসিফিকেশন করছি সেই জন্য ক্লাসিফায়ার। যদি রিগ্রেশন করি রিগ্রেশন ইউজ করব, সমস্যা নেই। ঠিক আছে ঠিক আছে, স্যার। রিগ্রেশনের সময় কি হবে, ধরেন আপনি 3টা মডেল ইউজ করছেন। ধরেন আপনি এই একটা মডেল ইউজ করলেন, এটা আরেকটা মডেল ইউজ করলেন, এটা হচ্ছে আরেকটা মডেল ইউজ করলেন। 3টার রেজাল্ট আমরা কিভাবে পাবো? রিগ্রেশনের সময় এই 3টা এখানে আসবে, আসার পরে এটার এভারেজ রেজাল্ট আপনাকে দিবে। রিগ্রেশনে এভারেজ রেজাল্ট, হ্যাঁ। তারপরে আপনার হচ্ছে মেজরিটি ভোট যখন করবেন, তখন মেজরিটি ভোট যখন আপনি ফাইনালি যখন প্রিডিকশন করবেন, তখন এই 3টা দিয়েই সে টেস্ট করবে। করার পরে যে রেজাল্টটা হাইস্ট পাবে সেটা আপনাকে দিবে, যে ওটা হাইস্ট। তখন কিন্তু মেজরিটি ভোট আর ওখানে হচ্ছে না, জাস্ট এভারেজ হয়ে যাবে। কিন্তু ওই ফাইনালি যখন আপনি প্রিডিকশন করবেন, তখন যেটা বেশি আসবে সেই রেজাল্ট আপনাকে দিবে। ঠিক আছে? ঠিক আছে স্যার। Clear? এই। আর কোনো কোয়েরি কারো? আচ্ছা, আমরা পরের চ্যাপ্টারে চলে যাই, এটা লাস্ট চ্যাপ্টার এই বইয়ের, প্রজেক্ট ছাড়া আর কি। প্রজেক্ট আছে, প্রজেক্ট ছাড়া লাস্ট চ্যাপ্টার, সেটা হচ্ছে, এটাও খুব ইন্টারেস্টিং চ্যাপ্টার, এটা একটু বলি। এইটা দেখেন, এই যে ইমপ্রুভ পারফরমেন্স উইথ অ্যালগোরিদম টিউনিং। সংক্ষেপে বলি, আমাদের ধরেন ওই যে কেএনএন অ্যালগোরিদম ছিল, ফর এক্সাম্পল, কে এর ভ্যালু কত হবে, কত হলে রেজাল্ট আমাদের ভালো হবে, এইটা আমরা কিন্তু টিউন করে দেখতে পারি। 3, 5, 7, 9 এরকম কোনটা ভালো হবে, এইটা হলো টিউনিং করা। তা আমাদের এখানে যতগুলো অ্যালগোরিদম আছে সবগুলো অ্যালগোরিদমের মধ্যে আমরা এদের কিন্তু প্যারামিটার টিউন করে দেখতে পারি, যেটা রেজাল্ট ভালো আমরা সেটা রাখবো। ঠিক আছে, এখানে দেখেন আপনার এই, এখানে যে এক্সাম্পল গুলো দেওয়া আছে এগুলা হচ্ছে আপনার এই রিজ রিগ্রেশনের জন্য ইউজ করা আছে। রিজ রিগ্রেশনের জন্য কোন প্যারামিটার ভালো হবে সেটা দেখাচ্ছে। ঠিক আছে, আমাদের রিজ রিগ্রেশনে কি আছে, কি ছিল মনে আছে আপনাদের? আমি একটু দেখাবো।
রিজ রিগ্রেশন একটা আলফা ভ্যালু ছিল, মনে আছে আপনাদের? আমাদের যখন আমরা রিগ্রেশন করছিলাম, লিনিয়ার রিগ্রেশন, সরি, হ্যাঁ, লিনিয়ার রিগ্রেশন, তারপরে লিনিয়ার রিগ্রেশন উইথ গ্রেডিয়েন্ট ডিসেন্ট, তারপরে ছিল রিজ রিগ্রেশন, ল্যাসো রিগ্রেশন, আপনাদের মনে আছে কিনা? তো ওখানকার ওই রিজ রিগ্রেশনের যে প্যারামিটার সেটাকে টিউন করে দেখাচ্ছে যে কোন প্যারামিটারে দিয়ে কাজ করলে আমাদের ভালো হয়। দেখাই, এখান থেকেই বের করে দেখাই। এই যে আমাদের এটা রিজ নিয়ে দেখাচ্ছে, রিজের প্যারামিটার সবগুলোই আমরা টিউন করতে পারি, রিজটা দেখানো হচ্ছে। এই যে এই টিউটোরিয়ালটা আমি দিয়েছিলাম রিজ ল্যাসো আর ইলাস্টিক নেট। তো রিজ রিগ্রেশনে কি ছিল দেখেন তো, রিজ রিগ্রেশনে এই যে আমাদের প্যারামিটার আপডেট হচ্ছিল কিভাবে, আমাদের B0 B1, তাই না? আমাদের ইকুয়েশনটা কি ছিল, y equal to mx plus c, তাই না? এই যে ইকুয়েশন এটা, y equal to b0 plus b1 dot x। তো b0 আর b1 এই দুইটা ভ্যালু আমরা আপডেট করছিলাম কিভাবে? আপডেট করছিলাম আমাদের যে প্যারামিটার ছিল ওখান থেকে মাইনাস আলফা ইন্টু ইরোর, আর b1 ছিল মাইনাস আলফা ইন্টু ইরোর ইন্টু এক্স মাইনাস আলফা ইন্টু ল্যামডা ইন্টু b1। তো এখানে এই প্যারামিটারটা কি ছিল, এটাকে আমরা বলেছিলাম লার্নিং রেট, আপনাদের মনে আছে কিনা? আমরা বলেছিলাম যে আলফা হচ্ছে লার্নিং রেট, এবং এইটার ভ্যালু সাধারণত যেটা হয় যে 0 আর 1 এর মধ্যে ভ্যারি করে। তো এখন 0 আর 1 এর মধ্যে কোন ভ্যালুটা ধরবো? আমাদের এখানে কিন্তু ধরা আছে 0.1। এটাতেই যে ভালো হবে তার কোনো গ্যারান্টি নেই, কিন্তু এটাতেও খারাপ হতে পারে, এটাতেও ভালো আসতে পারে, নাও হতে পারে। আমাদের এই রিজ রিগ্রেশনের ক্ষেত্রে আমাদের এখানে যতগুলা অ্যালগোরিদম আমরা পড়েছি সবগুলো অ্যালগোরিদমের সব প্যারামিটারকেই টিউন করা যায়। যে আমরা তো একটা ডিফল্ট একটা প্যারামিটার ধরে দেখাইছি যে এটা রেজাল্ট ভালো, কিন্তু আসলে কি ওটার জন্য রেজাল্ট ভালো হবে? নাও তো হইতে পারে। আমরা প্যারামিটার টিউন করে করে কিন্তু দেখতে পারি। তো আমাদের এই চ্যাপ্টারে মূলত এই রিজ রিগ্রেশনের এই আলফা ভ্যালু মানে লার্নিং রেটের ভ্যালু 0 থেকে 1 এর মধ্যে ভ্যারি করে কোনটা রেজাল্টে ভালো আসে সেইটা দেখানোর চেষ্টা করছে। আমরা দেখি, একটু খেয়াল করেন এখানে গ্রিড সার্চ প্যারামিটার টিউনিং, এখানে দুই ধরনের টিউনিং দেখাচ্ছে, একটা হচ্ছে গ্রিড সার্চ প্যারামিটার টিউনিং আর একটা হচ্ছে র্যান্ডম সার্চ প্যারামিটার টিউনিং। দুই ভাবে করা যায়, আমরা প্রথমে গ্রিড সার্চটা দেখি, তারপরে র্যান্ডমটা দেখবো। গ্রিড সার্চটা দেখেন, এটা করেছে রিজ রিগ্রেশনের ক্ষেত্রে, আমি তো বললামই। এখানে গ্রিড সার্চ মানে হচ্ছে একেবারে লিনিয়ার সার্চের মতো। লিনিয়ার মানে হচ্ছে সবগুলাকে সে লিনিয়ারলি সার্চ করবে, একটার পর একটা একটার পর একটা করে যাবে, ওকে? তো এই যে গ্রিড সার্চের জন্য আমরা গ্রিড সার্চ সিভি এটা নিয়ে আসতে হবে। গ্রিড সার্চ প্যারামিটার টিউনিং এর জন্য যেটা আমরা ইম্পোর্ট করব এখানে, এই যে গ্রিড সার্চ সিভি, এবং এটা আছে sklearn এর মডেল সিলেকশনের মধ্যে। তারপরে আমরা হচ্ছে এই ডেটা সেটটাকে ইম্পোর্ট করলাম, ঠিক আছে? এইখানে হচ্ছে 8টা ইনপুট, একটা আউটপুট। এরপরে দেখেন এই যে আলফা, আমাদের যে আলফা ভ্যালুটা ছিল না, এই যে আলফা ভ্যালু, এই আলফাটাকে আমরা টিউন করবো, তাই তো? এই আলফার ভ্যালু কোনটা কোনটা দিয়ে আমরা টিউন করতে চাচ্ছি সেটা এখানে আছে। এখন প্রথম আছে 1, তারপরে 0.1, দেখেন প্রথমে হচ্ছে 1, তারপরে 0.1, তারপরে 0.01, 0.001, 0.0001, তারপরে 0। এই কটা দিয়ে টেস্ট করেছে, আপনি ইচ্ছা করলে কম বেশি করতে পারেন। এখানে 1, 2, 3, 4, 5, 6, 6টা দিয়ে টেস্ট করছে। এখানে একটা ডিকশনারি ইউজ করা হচ্ছে, আলফার মধ্যে আছে হচ্ছে এগুলা সব ভ্যালু। এরপরে একটা ডিকশনারি ইউজ করতে হবে, ডিকশনারির মধ্যে এই ভ্যালুগুলো আসবে। এটাকে বলা হচ্ছে প্যারামিটার গ্রিড, মানে একটা গ্রিড তৈরি করছে যে গ্রিডে এই ভ্যালুগুলো আছে।
এরপরে রিজ মডেলের মধ্যে আমরা এটা টেস্ট করে দেখবো। মডেলের নাম দেওয়া হলো রিজ। এখানে দেখেন গ্রিড সার্চ সিভি, এস্টিমেটর হচ্ছে রিজ এস্টিমেটর, আর এখানে প্যারামিটার গ্রিডের মধ্যে এই গ্রিড গুলো। এইটা কি করবে আসলে? এই যে যখনই আপনি গ্রিড সার্চ সিভি দিলেন, এটা আমরা এখান থেকে নিয়ে আসলাম। এস্টিমেটর হচ্ছে এটা রিজ ক্লাসিফায়ার, রিজ হচ্ছে রিগ্রেশন, এটা কিন্তু ক্লাসিফায়ার না, রিগ্রেশন। ঠিক আছে, এটা কিন্তু রিগ্রেশন, নট ক্লাসিফায়ার। যদিও এখানে যেই ডেটা সেটটা নেওয়া হচ্ছে সেটা আমরা ক্লাসিফিকেশনের জন্য ইউজ করে অভ্যস্ত, কিন্তু এটা রিগ্রেশন হিসেবেও ইউজ করা যেতে পারে, অসম্ভব না। যদিও আসলে বইয়ে এটা ইউজ করা এখানে ঠিক হয় নাই। একটা হাউজিং এর ডেটা সেট দিলেই বেশি ভালো হতো, কারণ এখানে তো রিজ তো রিগ্রেশন, রিজ তো ক্লাসিফিকেশন না। কারণ দিয়েছে, কিছু করার নাই। এটা কি বুঝতে পারলেন? এটা কিন্তু ক্লাসিফিকেশনের ডেটা সেট, কিন্তু রিগ্রেশন হিসেবে ইউজ করা যেতে পারে। আপনার ক্লাস ভ্যালুটা আপনি 0 আর 1 এর মধ্যে যে কোনো একটা ভ্যালু আসলেই তো আসতেই পারে, ওই জন্য এভাবে ইউজ করেছে। তো যাই হোক, এটা হচ্ছে রিজ রিগ্রেশন। এখানে গ্রিড সার্চ সিভির মধ্যে আমরা হচ্ছে এই মডেলটা দিয়ে দিলাম, রিজ মডেলটা। প্যারামিটার গ্রিডের মধ্যে দেখেন এই যে প্যারামিটার গ্রিড, প্যারাম গ্রিড, এখানে প্যারাম গ্রিডের মধ্যে এই যে একটা ডিকশনারি ইউজ করা হচ্ছে। দেখেন এখানে কি আছে, আমি আপনাদের দেখাই। প্রিন্ট, এই গ্রিডের মধ্যে কি আসছে দেখেন। দেখেন এই গ্রিডের মধ্যে আমি কিন্তু এই গ্রিডটা প্রিন্ট করেছি, খালি এটা আগে দেখেন। গ্রিডের মধ্যে আছে আলফা, এবং এগুলার মধ্যে এই যে কটা ভ্যালু আপনি প্রত্যেকটাই কিন্তু সে টেস্ট করছে, করার পরে এই যে গ্রিড বেস্ট স্কোর, সব থেকে কোনটার স্কোর বেশি পাচ্ছে, এই যে 0.27, এটা কিন্তু ইরোর রেট। রুট কি কি ছিল, কয়েকভাবে আমরা করতাম, রুট মিন স্কোয়ার ইরোর। এবং কোনটাই রেজাল্ট ভালো পাচ্ছে, 1-এ ভালো পাচ্ছে। এটা আউট করে দিই, এটা রাখলে আবার আপনাদের বুঝতে অসুবিধা। থামেন, আমি আরেকটু ভালো করে আপনাদের দেখাই। এটা আরেকটু ভালো করে দেখালে বুঝতে সুবিধা হবে, 1 মিনিট। এই কোডটা দেখেন, এখানে একটু আমরা চেঞ্জ করেছি, ওটার থেকে আরো ভালো করে একটু দেখাবে। খেয়াল করেন, এটা আরেকটা কোড, একই টাইপের কোড। এটা হলো, আমরা এই কোডটা আসলে, এটা এখানে এই পিমা ইন্ডিয়ান ডায়াবেটিস ডেটা সেটের এটা দেওয়া ঠিক হয় নাই, কারণ এটা তো আসলে আমরা ক্লাসিফিকেশনের জন্য ইউজ করেছি। রিগ্রেশনের জন্য আসলে বইয়ে ইউজ করেছে, কিন্তু এটা করা যায়, কিন্তু এটা আসলে দেওয়া ঠিক হয় নাই। তো এইখানে আমরা যে গ্রিড সার্চ সিভিটা ইউজ করেছি আমাদের হচ্ছে রিজ রিগ্রেশনের জন্য। দেখেন এটা আরেকটা একটু চেঞ্জ করেছি, গ্রিড সার্চ সিভি, এটা আমরা নিলাম। আমরা এখানে ডেটা সেটটাকে ইম্পোর্ট করলাম কোনটা, হাউজিং ডেটা সেট, যার কি ছিল 13টা ইনপুট প্যারামিটার ছিল, আর এটা হচ্ছে আউটপুট প্যারামিটার। ওকে, আমরা এটাকে ইনপুট নিলাম। এরপরে দেখেন এখানে আমরা ভ্যালু কিন্তু এগুলার মধ্যে সার্চ করব, তাই না? এই যে এখানে ডিকশনারির মধ্যে এই যে আলফা ইজ টিউনিং হেয়ার, আলফার ভ্যালু একটা একটা করে এখানে বসবে আর টিউন হবে। এরপরে আমরা রিজ ইউজ করলাম, তারপরে গ্রিড সার্চ সিভির মধ্যে আমরা হচ্ছে রিজটাকে দিয়ে দিলাম, আর প্যারামিটার গ্রিডের মধ্যে এটা দিয়ে দিলাম। এরপরে আমরা লার্নিং করলাম। আপনি যদি এখানে ডিটেলসটা বের করা নাই, ওই জন্য আমি কোডটা এখানে দিলাম, সেটা হচ্ছে এই যে প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা বের করে দিবে। যেমন দেখেন, ফর আই ইন মিন টেস্ট স্কোর, এসটিডি টেস্ট স্কোর, আর একটা হচ্ছে র্যাঙ্ক টেস্ট স্কোর। এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এটা না হলেও চলে, এটা বাদ দিয়ে দিই। স্যার এক্স ওয়াই চেঞ্জ করতে হবে না? থামেন একটু, একটু দাঁড়ান, এটা আমি একটু দেখে নিই।
ঠিক আছে, এক্স ওয়াই কেন চেঞ্জ করব? দরকার নাই তো। লজিং ডেটা সেটে স্যার 13টা ইনপুট। হ্যাঁ, এখানে 13টা। থ্যাংক ইউ। 13টা, সরি খেয়াল করে নাই, করতে হবে। ঠিক আছে, 13টা হবে, আমাদের এখানে কোডিং এও ভুল আছে, এটা এটা 13টা হবে তো। সরি খেয়াল করিনি, থ্যাংক ইউ। তো এখানে হচ্ছে 13টা ছিল, 13টার জন্য আমরা 13টা দিয়ে লার্ন করালাম। এখানে দেখেন, এই জায়গাটা দেখেন, এটা তো আমরা প্রত্যেকটা টিউন করে করে দেখলাম। এখন এখানে দেখানো হচ্ছে কোনটাই কোন রেজাল্ট পাচ্ছি। এটা দেখেন, মিন টেস্ট স্কোর প্রত্যেকটার কিন্তু 1 দিয়ে কত, এটা 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 দিয়ে কত, এই যে সবগুলো দেখাচ্ছে। মিন টেস্ট স্কোর এই যে গ্রিড সার্চ সিভি রেজাল্টস এর মধ্যে এটা থাকে, এটা ডিফল্ট। আপনি যদি প্রিন্ট করে দেখতে চান তাহলে এই যে গ্রিড ডট সিভি রেজাল্টস আই, মানে প্রতিবার লুপ চালাচ্ছে একবার করে এবং সে দিচ্ছে। প্রথমটার জন্য 1 এর জন্য এটা এরর আসছে, দ্বিতীয়টার জন্য এটা, তৃতীয়টার জন্য যে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ। আপনি যদি র্যাঙ্ক সিলেক্ট করেন যে কোনটা ভালো খারাপ হচ্ছে, ওদের একটা দরকার নাই, তারপরেও দেখাচ্ছে এটা সব থেকে কম এবং এটা আছে কততে, 1-এ। বোঝা গেল? 4 ধরনের আউটপুট এখানে হচ্ছে। মিন টেস্ট স্কোর এখানে হচ্ছে সবগুলার মিন বের করে দিচ্ছে রেজাল্টের। র্যাঙ্ক টেস্ট স্কোর কোনটা কাপ থেকে ভালো সেই র্যাঙ্ক টেস্ট করে দিচ্ছে। আর গ্রিড বেস্ট স্কোর এইগুলার মধ্যে কোনটা সব থেকে বেশি ভালো, এই পয়েন্টটা ভালো, ওই যে 1 নম্বর দিয়েই রাখছে। আর এটা হচ্ছে কোন আলফার জন্য ভালো পাওয়া গেল, 1-এর জন্য। আমি কি বুঝাতে পারলাম? স্যার ওই যে এরে যখন নেই আলফার আলফার মানগুলোতে, তো এখানে যে চুজ হুম, করছি আমরা নাম্বারগুলো র্যান্ডমলি। না, এটা আপনার ইচ্ছা। হ্যাঁ, র্যান্ডমলি মানে আমি আরেকটা দিয়ে ধরেন, এখান থেকে আমি দিলাম ধরেন 0.005 একটা দিলাম, ঠিক আছে, একটা বাড়িয়ে দিলাম, এটা আপনার ইচ্ছা। এই যে দেখেন, এখন এটা একটা বেড়ে গেছে, আরেকটা টেস্ট করেনি বেশি, করেছে তো। এটা আপনার ইচ্ছা, আপনার যেটা মনে হয়েছে আপনি দিয়েছেন, এগুলোর মধ্যে আপনাকে টেস্ট করে দিবে। 1-এর রেজাল্ট ভালো আসছে, ঠিক আছে। আমি ধরেন অন্য একটা চেঞ্জ করবো, আমি ধরেন এরকম দিলাম না, আমি দিলাম হচ্ছে 0.9, আমি দিলাম 0.7, আমি দিলাম 0.3, আমি দিলাম 0.2, আমি দিলাম 0.0.1, আমি দিলাম 0.50। ওকে, এটা দিলাম, দেখেন তো রেজাল্ট এবার 1-ই ভালো আসছে বারবার, ঠিক আছে। জি স্যার, তাহলে বুঝতে 0 পারছেন থেকে 1-এ 1 ভালো। এর মধ্যে হইতে হবে আর কি। 0 থেকে 1-এর মধ্যে, এবং সাধারণত যেটা হয় 0-র থেকে বড়, 1-এর থেকে ছোট, কিন্তু এখানে 1 দিয়েও কাজ করছে। সাধারণত 1 রাখা হয় না, যত 1-এর কাছাকাছি হয় সেটাই বেটার। 0.99ও দিয়ে দেখতে পারেন। 1-ই ভালো আসছে এখানে আসলে, ঠিক আছে। এটা হলো গ্রিড সার্চ। আপনি এখানে যেটা দিবেন তার মধ্যে সার্চ করে দিবে। এখানে এটা বইয়ের মতো করে দিলাম করে, আর এটা হচ্ছে আমার নিজে এই যে করা ছিল এটা করে দেখালাম। তবে এটা কিন্তু এই ডেটা সেটটা এখানে অ্যাপ্রোপ্রিয়েট না, এটা অ্যাপ্রোপ্রিয়েট, ঠিক আছে। কি ক্লিয়ার? পরেরটা যাব, এটা হলো গ্রিড সার্চ সিভি। সেকেন্ডটা দেখেন, সেকেন্ডটা হচ্ছে র্যান্ডম সার্চ প্যারামিটার টিউনিং। এটা হলো ওই যে এখানে দুইটা টেকনিক ছিল না, একটা গ্রিড সার্চ, একটা র্যান্ডম সার্চ। এটা হচ্ছে র্যান্ডম সার্চ। র্যান্ডম সার্চে কি বলছে, র্যান্ডম সার্চ হচ্ছে ও নিজের মতো করে সেট করে নেবে। আমি দেখাই, গ্রিড সার্চটাই বেশি চলে। দেখেন, এটাও রিজ দিয়ে করা। এই যে এই জায়গায় চেঞ্জ হলো কি, র্যান্ডমাইজড সার্চ সিভি, এটা ছিল
গ্রিড সার্চ সিভি, এটা হচ্ছে র্যান্ডমাইজড সার্চ সিভি। আমরা এখানে তো নিজের মতো করে, যে আপনি যিনি কোশ্চেন করলেন, নিজের মতো করে বসাইছি, এবার বসাবো না, ওকেই বলবো তুমি র্যান্ডম ভ্যালু বসে বসে চেক করো। এই পার্থক্য এটাই। এখানে ওই পিমা ইন্ডিয়ান ডায়াবেটিস ডেটা সেট দিয়ে করেছে, 8টা ইনপুট, একটা আউটপুট। আর প্যারামিটার গ্রিডের মধ্যে এই যে ইউনিফর্ম, ইউনিফর্ম মানে কি? ইউনিফর্ম মানে হচ্ছে সে 0 থেকে 1 এর মধ্যে ভ্যালু নিবে। কতটা ভ্যালু নিবে এটা ডিপেন্ড করছে, 100টা ভ্যালু নিবে। এই যে র্যান্ডমাইজড সার্চ সিভি, এখানে হচ্ছে এটার মানেই হচ্ছে, এর মধ্যে দেখেন এস্টিমেটর কি লিস্ট, এই যে প্যারামিটার ডিস্ট্রিবিউশন, প্যারামিটার গ্রিড, 0। এর মানে হচ্ছে ইউনিফর্ম, মানে হচ্ছে, এটার মানে হচ্ছে randomly selected from 0 to 1, randomly selected values from 0 to 1, 0 থেকে 1 এর মধ্যে সে এখানে র্যান্ডমলি সিলেক্ট করবে। আমরা এখানে যেটা ম্যানুয়ালি করেছিলাম, কতগুলা, 100 বার। এর মানে হচ্ছে তাই। তারপরে ফিট করে বেস্ট স্কোর এবং আলফার ভ্যালু নিবে। যে বেস্ট স্কোর পেয়েছে এটাতে, মানে ইউরোর হচ্ছে 0.276, আর আলফার ভ্যালু হচ্ছে এটা, এখানে লিখে দিই, ভালো লাগবে। এবার মনে হয় বুঝতে অসুবিধা হওয়ার কথা। 0.99 এটাতে আসছে বেস্ট আলফা ভ্যালু। আমরা এখানে কত পেয়েছিলাম? 1-এ পেয়েছিলাম, তাই না? প্যারামিটার গ্রিডে এখানে কিন্তু সে 0.99-এ বের করেছে, 0.9938। আমরা এটা দিয়ে দেখি তো এটাতে পাই নাকি সে। এখানে একটা দিয়ে দেখি। না, সে 1-এই পাচ্ছে এখানে। হুম, কি বোঝা গেল? র্যান্ডম সার্চটাই মনে হয় তো বেস্ট হবে। এটা আপনার ইচ্ছা, আপনি কোনটা করবেন। এটা আমরা কিন্তু প্রিমা ইন্ডিয়ার জন্য করা হলো, এটা আপনি এখানে বসিয়ে দেখতে পারেন। আমরা যদি এটাতে বসিয়ে করি, থামেন দেখেন কি হয়। এটা দিয়ে করে দিই। এটার জন্য আমরা কি করব বলেন? এটা সরাসরি এখান থেকে কপি করব, কপি করে এইখানে জাস্ট হচ্ছে বসিয়ে দেব। হ্যাঁ, র্যান্ডম সার্চ প্যারামিটার গ্রিড, প্যারামিটার গ্রিড একটু দেখেন ঠিক আছে কি। এই যে গ্রিড সার্চ, গ্রিড তো হবে না, এটা হবে র্যান্ডমাইজড সিভি, তাই না? র্যান্ডমাইজড সিভি দিলাম। আমরা এখানে 13টা ইনপুট, প্রথম 13টা, লাস্ট ওয়ান ইজ আউটপুট। আলফা র্যান্ডমাইজ করলাম, সিরিজ দিলাম, র্যান্ডমাইজ এখানে বসালাম। ওকে, 100 বার আইটারেশন, বেস্ট স্কোর, বেস্ট আলফা। এইটা এখানে কাজ নাও করতে পারে, করতেও পারে, এটা বলা যাচ্ছে না, চেক করে দেখতে হবে। আমরা দেখি, না হলে ওর ইয়ার মধ্যে ঢুকে করতে হবে, এটা দরকার নেই, বাদ দিয়ে দিই, এটা বোঝানোর জন্য ছিল। এই যে এই ক্ষেত্রে, এই ক্ষেত্রে আমাদের ছিল 0.9938, আর এই ক্ষেত্রে বলছে 0.988, রেজাল্ট 0.276, এখানে বলছে এটা। বুঝতে পারছেন? তাই বলে যে প্রতিবার এটা থাকবে তা কিন্তু না, র্যান্ডম এক একবার এক একটা ধরছে। কি এটা বুঝতে পারলেন কি করলাম? এটা হচ্ছে হাউজিং ডেটা সেটের উপরে করলাম, 100টা র্যান্ডম ভ্যালু নিয়ে এইটা আসছে। কি বুঝতে অসুবিধা, না বুঝতে স্যার পেরেছেন? এই র্যান্ডম যখন চালাবো স্যার, তখন ভ্যালুটা কিভাবে আইডেন্টিফাই করবো যে কোনটা বেটার আসবে? এটা ও ওর হাতে যতবার ছেড়ে রান দিতে করবো হবে। স্যার, ততবার তো ডিফারেন্ট ভ্যালু দেবে। হ্যাঁ, প্রতিবার চেঞ্জ হতে পারে, প্রতিবার চেঞ্জ হতে পারে।
এখানে কি স্যার আলফা চেঞ্জ করলে আলাদা হবে না, যতবার চালাবো ততবারই আলাদা আসবে, আলফা একই এখানে আলফার ভ্যালু ভ্যালুই তো একই রাখে? প্রতিবার, ধরেন আপনি চালালেন 100টা র্যান্ডম ভ্যালু নিল আলফার, প্রথমবার আপনি চালালেন, যে আলফাতে রেজাল্ট দিল, দ্বিতীয়বার এই আলফা তো নাও আসতে পারে না, রেজাল্টও চেঞ্জ হতে পারে। দেখেন ইয়েস স্যার। এই যে এবার চেঞ্জ হয়ে গেছে, দেখেন, বোঝা গেল? ইয়েস স্যার। কিন্তু গ্রিড সার্চ সিবিতে সেটা হবে না। হুম, ওই জন্য এটা বেশি ইউজ হয় না, ইউজ ওটাই বেশি হয়। দেখেন এই যে প্রতিবার চেঞ্জ হচ্ছে, এই যে এটাও চেঞ্জ হচ্ছে, এটাও চেঞ্জ হচ্ছে। আপনার যদি আরো ইচ্ছা থাকে এখানে আপনি বাড়িয়ে দেন, 400 দিয়ে দেন, তাহলে আরো বেশি টেস্ট হবে। সময় লাগবে, সময় লাগছে। কি ক্লিয়ার, বোঝা যাচ্ছে? ঠিক আছে। ইয়েস স্যার। কোন কোয়েরি? এখানে দুইটা টেকনিক আছে, আপনার যেটাই ইউজ করতে পারেন, তবে এইটা বেশি চলে, গ্রিড সার্চ প্যারামিটার টেকনিক, যেখানে আপনি দিয়ে দিবেন যেগুলো যেগুলো আপনার পছন্দ মনে হচ্ছে, চিহ্ন করে করে আপনি তার মধ্যে থেকে একটা বের করে নেবেন, নিয়ে ওইটা দিয়ে আপনি টেস্ট করবেন। একটা বিষয় কি, এখানে ধরেন আপনি এই যে র্যান্ডম সার্চে, এই যেটা হচ্ছে গ্রিড সার্চে আপনি এখানে ওয়ান ভ্যালুটা পাইলেন, পরে লার্ন করবেন কিন্তু শুধু ওয়ান দিয়েই, এটা শুধুমাত্র কিন্তু টিউনিং করে আপনি দেখবেন কোনটাই ভালো পাচ্ছেন, পরে কিন্তু আপনাকে ওয়ান দিয়ে লার্ন করতে হবে, সবগুলো দিয়ে লার্ন করার দরকার নেই। আমি কি বুঝাতে পারলাম? বোঝেন নাই? জি স্যার। এটা হচ্ছে টেস্ট। আপনার এখানে 8-9টা আলফা ভ্যালু দিয়ে আমরা টেস্ট করলাম, টেস্ট করে যেটাতে ভালো রেজাল্ট পাচ্ছে আমরা শুধু সেটা রাখবো, বাকিগুলো ফেলে দেবো। এটাকে বলা হচ্ছে প্যারামিটার টিউনিং। প্রত্যেকটা অ্যালগোরিদমের প্যারামিটার টিউন করা যায়, এবং প্যারামিটার আপনাকে টিউন করতেই হবে। যারা মেশিন লার্নিং এ কাজ করেন তারা জানেন যে প্যারামিটার টিউন করলে হয়তো আপনার প্যারামিটার টিউন ছাড়া রেজাল্ট আছে 70%, প্যারামিটার টিউন করে 90% পর্যন্ত রেজাল্ট চেঞ্জ করা সম্ভব। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট প্যারামিটার টিউন। আমরা দেখবো আস্তে আস্তে, এরপরে প্রজেক্ট যখন করব তখন বুঝতে পারবো আসলে কিভাবে হচ্ছে। বলেন কোনো কোয়েরি থাকলে, জি স্যার। কোনো কোয়েরি এরকম কিছু থাকলে বলেন। স্যার আমরা এখানে যে বেস্ট স্কোর গুলো পাচ্ছি, এই বেস্ট স্কোর গুলো স্যার এগুলো কি স্যার অ্যাকুরেসি? হ্যাঁ, এটা অ্যাকুরেসি। এখানে তো আমরা এটা করছি কি বলেন তো, এটা করছি রিগ্রেশন, রিগ্রেশনে তো অ্যাকুরেসি হবে না, ইরর, জি স্যার। রুট মিন স্কোয়ার ইরর। এটা হলো বেস্ট, সব থেকে কম ইরর। ঠিক আছে। আর এটা হচ্ছে আপনার আলফার ভ্যালু। হ্যাঁ, এখানে কিন্তু একটু বিষয় আছে, একটা জিনিস খেয়াল করেন। এইখানে আহ এটা কিন্তু সব থেকে বেশি, তাই না? এটা কিন্তু ক্লাসিফিকেশনের রিসপেক্টে হাইস্ট যেটা সেটা বের করে দিচ্ছে, কিন্তু রিগ্রেশনের রিসপেক্টে সব থেকে ভালো কোনটা, এটা না? এখানে একটু খেয়াল করেন, আপনি তো ভালো কোশ্চেন করছেন, এটা তো মাথায় নাই, একটু খেয়াল করে দেখেন। যদি অ্যাকুরেসি হইতো তাহলে সব থেকে হাইস্ট যেটা সেটা ভালো হতো, তাই না? কি আমি কি বোঝাতে পারলাম? এইটা দেখেন, জি স্যার। এইটা আমরা যেহেতু করছি রিগ্রেশন, রিগ্রেশন মানে হচ্ছে ইরর, ইরর যত কম হবে তত তো ভালো নাকি? তো জি এখানে স্যার। ইরর কম কোনটা, এটা না, 3532, এটা যেটা র্যাঙ্ক 8-এ। আমাদের এখানে সব থেকে ভালো কিন্তু রেজাল্ট আসছে হচ্ছে আপনার এই জিরোতে, নট ওয়ানে। এর আগে আমি খেয়াল করি নাই তো, কি খেয়াল করছেন এটা? সব শেষেরটাতে তো রেজাল্ট ভালো আসছে। যদি ক্লাসিফিকেশন হইতো তাহলে আপনার ইফিসিয়েন্সিটা আপনার কনসিডারেশন নিতে হতো, কিন্তু সেটা হাইয়েস্ট হলে ভালো ছিল। কিন্তু এটা তো হলো আপনার রিগ্রেশন, রিগ্রেশনে তো আপনার যেটা সব থেকে কম সেটাই তো আমার ভালো। আমি কি বোঝাতে পারলাম? জি স্যার। দেখেন, চিন্তা করেন আগে, চিন্তা করে বলেন। কম হবে সেটাই ভালো হবে। হ্যাঁ, এটা হলো ওই 8 নম্বরটা ভালো হবে এখানে, কারণ ও তো
রিগ্রেশন করছে না ক্লাসিফিকেশন করছে সেটা তো আর গ্রিড সার্চ সিবি বুঝছে না। গ্রিড সার্চ সিবি দেখছে যে হচ্ছে সব থেকে হাইস্ট কোনটা পাচ্ছে সেটা 1 নম্বরে বসাই দিয়েছে, আর সব থেকে লোয়েস্টটা হচ্ছে 8 নম্বরে বসাইছে। আমার এখানে তো লোয়েস্টের রেজাল্ট ভালো হবে সব থেকে, কি ঠিক আছে? জি স্যার, অ্যাকুরেসি হলে প্রথমটা হয়তো আর কি। অবশ্যই, এটা খেয়ালই করি নাই, উনি কোশ্চেনটা করে খুব ভালো করছে, আমার মাথায় মানে তাকাই নাই ওদিকে। অ্যাকুরেসি হলে প্রথমটা ভালো আসতো, কিন্তু এটা তো রিগ্রেশন, রিগ্রেশনে যত কম এরর হবে ততই তো ভালো। তো সেই ক্ষেত্রে এটা 8 নম্বরের ক্ষেত্রে ভালো, একেবারে শেষের ক্ষেত্রে। তবে সাধারণত 1 দেওয়া হয় না এখানে। এটা সাধারণত যেটা করা হয় 0 আর 1 এর মাঝামাঝি, মানে 0 একেবারে 0 না, আবার 1 হচ্ছে একেবারে 1 না। এটাই সাধারণত রেট সব জায়গাতে, এটাই থাকে অ্যালগরিদমে, এরা দিয়েছে আর কি, এখন এখানে কিছু বলার নেই, বই দিয়েছে। কি বোঝাতে পারলাম? চারটার ক্ষেত্রেই কিন্তু একই ঘটনা ঘটবে। বেস্ট স্কোর মানে হচ্ছে রিগ্রেশনের ক্ষেত্রে যেটা সব থেকে কম, দিস ইজ বেস্ট। আর অ্যাকুরেসি ক্লাসিফিকেশনের ক্ষেত্রে অ্যাকুরেসি হচ্ছে যেটা হাইয়েস্ট সেটা বেস্ট। আপনি এখান থেকে যেটা কম পাচ্ছেন সেটা বের করে নিয়ে ওইটা দিয়ে টিউন করবেন, মানে রান করবেন। কি বুঝতে পেরেছেন? আচ্ছা, আর কোনো কোয়েরি বলেন, আছে? আচ্ছা, এবার খেয়াল করেন তাহলে, আমি আপনাদের কিছু জিনিস দেখাই। এইটা আমরা পড়ছিলাম তাই না, চ্যাপ্টার 16। এরপরে এখানে যেটা আছে সেভ লোড এগুলা লাগবে না, এটা আপনি নিজেরাই করে নিতে পারবেন, এটা ওর কিছু নাই। এইখানে দেখেন আমাদের এখানে আর 4টা চ্যাপ্টার আছে। এই যে আমরা এই লেসনটা শুরু করেছিলাম, লেসন 2, একেবারে চ্যাপ্টার 4 থেকে আমরা হচ্ছে 16 নম্বর চ্যাপ্টার পর্যন্ত পড়লাম। এবং এর মাঝে আমাদের অ্যালগোরিদম গুলার ডিটেলস এখানে নাই, কিন্তু আমরা অ্যালগোরিদমের ডিটেলস গুলা সব দেখেছি। হ্যাঁ, অ্যালগোরিদমের ডিটেলস আমরা সব দেখেছি। এরপরে হচ্ছে প্রজেক্ট। এখানে মোট 3টা প্রজেক্ট রান করা আছে। এটা একটা ইয়োর ফার্স্ট মেশিন লার্নিং প্রজেক্ট, এটা হলো সেকেন্ড প্রজেক্ট, এটা হচ্ছে থার্ড প্রজেক্ট। আমরা এতদিন ধরে যে জিনিসগুলো দেখলাম, এই প্রজেক্ট গুলা করলে আপনার কিভাবে একটা প্রজেক্টকে আপনি ইমপ্লিমেন্ট করবেন সেটা বুঝতে পারবেন। ধরেন আপনি এক জায়গায় জব করেন, আপনাকে বলা হলো যে আপনি এই প্রজেক্টটা ইমপ্লিমেন্ট করে দেন। ধরেন একটা সুপার স্টোরের উপরে আপনাকে কাজ করতে বললো, এখানকার ডেটা নিয়ে কাজ করতে বললো, আপনি সেই ডেটা নিয়ে কিভাবে কাজ করবেন, সেখানে ক্লাসিফিকেশন করবেন না রিগ্রেশন করবেন, সেই বিষয়গুলো আপনাকে দিল। আপনি সেটাকে প্রথমে কিভাবে কাজ করবেন, কোন কোন স্টেপ গুলা চালাবেন, কোন অ্যালগরিদম ইউজ করবেন, কিভাবে টিউন করবেন, সেই পুরো প্রসিডিউর গুলাই 3টা প্রজেক্ট করলে এখন করে ক্লিয়ার হয়ে যাবে। তো এই 3টা চ্যাপ্টার আমাদেরকে দেখতে হবে। আর প্রথম যে চ্যাপ্টারটা, এই যে এইটা চ্যাপ্টার 18, 19 চ্যাপ্টারে আছে ফার্স্ট প্রজেক্ট, 20-তে সেকেন্ড প্রজেক্ট, 21-এ থার্ড প্রজেক্ট। চ্যাপ্টার 18-এ কি আছে? প্রিডিক্টিভ মডেলিং প্রজেক্ট টেমপ্লেট। একটা প্রজেক্টকে আমরা কিভাবে ফরম্যাট করব, কোন কোন স্টেপ গুলো আছে, সেই স্টেপ গুলা কি, সেগুলা মূলত দেওয়া আছে। আমরা আজকে এই চ্যাপ্টারটা, যেহেতু সময় আছে, এই চ্যাপ্টারটা আজকে দেখে শেষ করে দিই। আমরা সামনের দিন এই 3টা চ্যাপ্টার শেষ করে, মানে 3টা প্রজেক্ট শেষ করে আমরা এখান থেকে মোটামুটি ভাবে এটা কমপ্লিট করব। ঠিক আছে? দেখেন আমাদের কোর্সের যে অবস্থা, আমরা যেটা থেকে শুরু করেছিলাম, একটু দেখাই আপনাদের। এমএলডিএস, আমরা আছি কিন্তু এটাই, মেশিন লার্নিং উইথ পাইথন মডিউল 8 আজকে অলরেডি শেষ। এইটা শুরু করব আজকে, এখনই। এটা হচ্ছে ক্যাপাসিটন প্রজেক্ট ডেভেলপমেন্ট উইথ মেশিন লার্নিং, মানে ওইটারই প্রজেক্ট ডেভেলপমেন্ট। এই দুইটা করলে 8-9 একসাথে হবে, 8-9 একসাথে আমরা শেষ করব। এটা করতে হয়তো একদিনে 3টা প্রজেক্ট, এটা ডিপেন্ড করছে। আপনারা যদি খুব সহজে বুঝে ফেলেন তাহলে 3টা হয়ে যাবে, যদি না হয় তাহলে 2টা হবে। তো আমাদের সামনে সময় আছে, অসুবিধা নেই। এটা শেষ করার পরে আমরা এই 2টার পরীক্ষা একসাথে নেব, 8-9-এর। তারপরে আমরা চলে যাব ডেটা সায়েন্সে, যদিও আপনাদের ডেটা সায়েন্স হয়েছে, কিন্তু আমরা এই মেশিন লার্নিং এর আদলে ডেটা সায়েন্স করতে হবে, সেটা করব। এবং এখানকারও হচ্ছে এটা এটা শেষ করব, এর সাথে সাথে কিছু কোড আছে সেগুলো দেখবো, কোডেরই পুরোটা। তারপরে আমরা চলে যাব হচ্ছে, ও এর সাথে সাথে এই যে ডেটা সায়েন্সের মধ্যে এখানে হচ্ছে ক্যাপিস্টন প্রজেক্ট কিছু থাকবে, সেটা করব। আর তারপরে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিউরাল নেটওয়ার্ক, এটা ধরবো। তারপরে ডিপ লার্নিং ধরবো, ডিপ লার্নিং এর পরে ফাইনাল প্রজেক্ট। ওকে, মানে আর 2টা ফেজ আছে।
এইটা শেষ করার পরে ডেটা সায়েন্সের ফেজ আর একটা হচ্ছে ডিপ লার্নিং এর ফেজ। এই মোটামুটি ভাবে এটা শেষ করেছি এই দিকটাই। তো যাই হোক, আমরা এইটা শুরু করি। এই যে প্রিডিক্টিভ মডেলিং প্রজেক্ট টেমপ্লেট। টেমপ্লেট মানে বুঝতেই পারছেন, এটা হলো আসলে একটা স্ট্রাকচার। আপনি একটা প্রজেক্ট যখন সলভ করতে যাবেন, একটা প্রজেক্ট যখন ইমপ্লিমেন্ট করতে যাবেন, তখন আপনি কিভাবে কাজগুলো করবেন, এখানে স্টেপ ওয়াইজ কিছু দেওয়া আছে। এই যে ইউজ এ স্ট্রাকচার্ড স্টেপ বাই স্টেপ প্রসেস। কি হতে পারে, আপনি যে প্রজেক্টটা করবেন সেই প্রজেক্টে প্রথমে আপনি প্রবলেমটা কি সেটা আপনাকে সেট করতে হবে। যেটা বললাম যে আপনি একটা সুপার স্টোরের ডেটা দিল, দেওয়ার পরে আপনি কি করতে চাচ্ছেন আপনাকে সেটা প্রথমে জানতে হবে। এটা কি ক্লাসিফিকেশন না রিগ্রেশন সেটা আপনাকে জানতে হবে। আপনার যে ডেটা সেট আছে সেই ডেটা সেটের কোন ভ্যালু গুলাকে নিয়ে আপনি লার্ন করবেন। যদি ক্লাসিফিকেশন হয় তাহলে একরকম, আহ, এবং তার জন্য টার্গেট ভ্যালু কি হবে সেটা একরকম। যেমন আমরা প্রিমা ইন্ডিয়ান ডায়াবেটিস ডেটা সেটের কথা চিন্তা করেন, ক্লাস ছিল যে ইয়েস অর নো, তার ডায়াবেটিক আছে না নাই, আর অন্যগুলো সব ইনপুট ছিল। তো সেরকম চিন্তা করতে হবে। যদি আপনার রিগ্রেশন হয় তাহলে আপনি হচ্ছে ইনপুট কি হবে, ওটার জন্য আউটপুট কি হবে সেটা আপনাকে বের করতে হবে। মানে অ্যাট ফার্স্ট আপনাকে আসলে প্রবলেমটা বুঝতে হবে। এটা খুব জরুরি যে আপনি কি করতে চাচ্ছেন, এটা কি রিগ্রেশন হবে না ক্লাসিফিকেশন হবে। তারপরে আপনার প্রবলেমটা ডিফাইন করার পরে সামারাইজ ডাটা, আপনার ডেটা গুলাকে আসলে নিয়ে কিছুটা অ্যানালাইসিস করা দরকার। আমরা কিন্তু স্ট্যাটিস্টিক্যাল কিছু মেথড অ্যাপ্লাই করেছিলাম, যদিও খুব কম ছিল। যেমন হচ্ছে সামারাইজ বা ডিসক্রাইব, যেখানে আমাদের মিন ভ্যালু কাউন্ট দিয়ে আমাদের ডেটা গুলার কি অবস্থা, কতগুলো ডাইমেনশন আছে, আমরা কোনগুলাকে ইনপুট আকারে রাখবো, কোনগুলাকে আউটপুট আকারে রাখবো, সেগুলোকে আমরা ঠিক করবো। প্রিপেয়ার ডাটা, এটা কিন্তু আমাদের হয় নাই, এই সেন্সে হয় নাই। ওই যে এটা ডেটা সায়েন্সের বিষয় চলে আসবে। আপনার ধরেন যে ডেটা সেটটা আসলো, সেই ডেটা সেটের মধ্যে কিছু গ্যাপ আছে, সেগুলোকে ফিল করা লাগতে পারে। ঠিক আছে, কিছু রিপিটেশনস আছে, কিছু ডুপ্লিকেশনস আছে, সেগুলোকে বাদ দিতে হতে পারে। মানে ডেটা ক্লিনিং যেটাকে বলে, আপনার ডেটাটাকে প্রিপেয়ার করতে হবে। ডেটা ক্লিনিং হতে পারে, তারপরে ওইটার উপরে বিভিন্ন প্রি প্রসেসিং টেকনিক অ্যাপ্লাই করা লাগতে পারে। আমরা যেমন নর্মালাইজেশন, বাইনারাইজেশন করেছি, সেই জিনিসগুলো এখানে আসবে। মানে প্রথমে আপনি প্রবলেমটাকে ডিফাইন করবেন, তারপরে ডেটা সেট নিয়ে আপনি বেশ কিছু আইডিয়া নেওয়ার চেষ্টা করবেন। তারপরে আপনার প্রয়োজন অনুসারে এই যে প্রবলেম যেই সেট, সেই প্রবলেম অনুসারে সেই ডেটাগুলোকে আপনি প্রিপেয়ার করবেন। ডেটা ক্লিনিং থেকে শুরু করে প্রি প্রসেসিং থেকে শুরু করে যা যা দরকার এখানে করতে হবে। তারপরে ইভ্যালুয়েট অ্যালগোরিদমস। এই যে আমরা বিভিন্ন টাইপের ক্লাসিফিকেশন রিগ্রেশন অ্যালগোরিদম করলাম, রিগ্রেশনের জন্য রিগ্রেশন অ্যালগোরিদম, ক্লাসিফিকেশনের জন্য ক্লাসিফিকেশন অ্যালগোরিদম আপনাকে ইউজ করতে হবে। তারপরে ইমপ্রুভ রেজাল্ট, আপনার হচ্ছে এই যে প্যারামিটার টিউন করে করে আপনাকে রেজাল্ট ইনহ্যান্স করতে হবে। তারপরে আপনি একটা রিপোর্ট তৈরি করে দিবেন। এটা হলো আপনার সাইডের কাজ, আপনি আপনার রুমে বসে কাজটা করবেন। তারপরে এটা ইমপ্লিমেন্ট করতে হবে যে জায়গায়, ধরুন সুপার স্টোরে যে বললাম, সুপার স্টোরের কম্পিউটারে ইমপ্লিমেন্ট করে দিতে হবে। এই হচ্ছে প্রজেক্টের 6টা স্টেপ। প্রবলেম ডিফাইন করা, ডেটা সেটকে অ্যানালাইসিস করা, তারপরে যদি প্রিপ্রসেসিং লাগে ক্লিনিং প্রিপ্রসেসিং সেই কাজগুলো করা ডেটা সেটের উপরে, অ্যালগোরিদম নিয়ে কাজ করা এবং অ্যালগোরিদমের মধ্যে কোনটা ভালো হবে সেটাকে বের করে নিয়ে আসা, তারপরে যেটা ভালো হলো সেইটার ওপরে প্যারামিটার টিউন করা। তারপরে আপনি যেটা হলো রেজাল্ট সেটা একটা রিপোর্ট তৈরি করতে পারেন, বা যেটা হলো সেটা আপনি এবার ফাইনালি ডিপ্লয় করবেন আপনার প্রজেক্টের যেখানে করার সেখানে, যেমন সুপার স্টোরের ক্ষেত্রে সুপার স্টোরের মেশিনে। ওকে, এইটা আরেকটু ডিটেলস বলেছে। এখানে তো একটু 6টা স্টেপ বললো, এখানে একটু ডিটেলস বলেছে। দেখেন 6টা স্টেপের মধ্যে এই যে পাইথন প্রজেক্ট টেমপ্লেট আমরা যেটা করছি সেটা প্রথমে হচ্ছে প্রিপেয়ার প্রবলেম। আরেকটু বড় 1 নম্বর কি ছিল, প্রবলেম ডিফাইন করা। এখানে বলছে প্রিপেয়ার প্রবলেম, একই জিনিস। লোড লাইব্রেরিজ, লোড ডেটা সেট। আমরা প্রোগ্রামে কিভাবে করব, লাইব্রেরি গুলোকে লোড করব, যেমন আমরা এখানে সব জায়গায় করা আছে, তাই না। আমরা এখানে কি করছি, এই যে লাইব্রেরি গুলোকে লোড করছি, এই লোড। তারপরে হচ্ছে আমাদের লোড ডেটা সেট, আমরা ডেটা সেট লোড করেছি, এই যে ডেটা সেট লোড করলাম। ওকে, এটা হলো ফার্স্ট স্টেপ। ডিফাইন প্রবলেম বলছে, যদিও প্রবলেম এটা ডিফাইন পুরোটা করে না। প্রবলেম ডিফাইন মানে আপনি কি করতে চাচ্ছেন সেটা ঠিক করা, আস্তে আস্তে ক্লিয়ার হবে। সামারাইজ ডাটা, ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, আমরা বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল মেথড ইউজ করে ডেটা সেটকে সামারাইজ করতে পারি। তারপরে হচ্ছে ডেটা ভিজুয়ালাইজেশন, ডেটাটাকে ভিজুয়ালাইজ করা। আমরা বিভিন্ন টাইপের ভিজুয়ালাইজেশন টেকনিক দেখেছি, স্ট্যাটিস্টিক্যাল মেথড, ক্রস ভ্যালিডেশন, ক্রস কোরিলেশন, কোরিলেশন অ্যানালাইসিস দেখেছি। তারপরে আমরা স্ক্যাটার ম্যাট্রিক্স দেখেছি, আমরা আপনার হিস্টোগ্রাম অ্যানালাইসিস দেখেছি। সেগুলা নিয়ে কিন্তু আমরা প্রথমে ওই ডেটা সেটের উপর অ্যানালাইসিস করতে পারি। এটা মূলত ডেটা সেট অ্যানালাইজ করা। এরপরে হচ্ছে প্রিপেয়ার ডেটা,
প্রিপেয়ার ডেটার মধ্যে ডেটা ক্লিনিং, প্রিপ্রসেসিং, ফিচার সিলেকশন, ডেটা ট্রান্সফরমেশন এগুলো পড়বে। তো এই এই জায়গাটাই মূলত আসলে ডেটা সায়েন্সের জিনিসটা গ্যাপ আছে আপনাদের। এটা আপনাদের হয়েছে, কিন্তু মেশিন লার্নিং এর আদলে হয় নাই। এটা আবার দেখাবো, যদিও হয়েছে একবার, আবার দেখাবো, না হলে অসুবিধা হবে। তো এই প্রিপেয়ার ডাটা, এইটার মধ্যে ক্লিনিং, প্রিপ্রসেসিং, ফিচার সিলেকশন সেগুলো আসবে। যদি এখানে হয়েছে সেগুলা আমি করেছি, কিছুটা ক্লিনিং বাদ দিয়ে অন্যগুলা হয়েছে। তারপরে ইভ্যালুয়েট অ্যালগোরিদম দেখেন। ইভ্যালুয়েট অ্যালগোরিদম মানে ধরেন ক্লাসিফিকেশন করছেন আপনি, যে সেগুলোর মধ্যে আপনাকে টেস্ট করতে হবে। যেমন স্প্লিট আউট ভ্যালিডেশন ডেটা সেট, টেস্ট অপশনস এন্ড ইভ্যালুয়েট ম্যাট্রিক্স। আমরা কি করেছি? আমরা ওই যে কে ফোল্ড ক্রস ভ্যালিডেশন করেছি, ঠিক আছে? সেই আপনি কে ফোল্ড করবেন না 30, আপনার 70-30 করবেন, সেগুলো আপনাকে চিন্তা করতে হবে। এগুলা নিয়ে ডিটেলস বলা হয়েছে। তারপরে বিভিন্ন টাইপের এই যে অ্যালগোরিদম, যেগুলা স্পট চেক, 6টা-7টা অ্যালগোরিদম দিয়ে আমরা চেক করে দেখেছি কোনটা ভালো। তারপরে কম্পেয়ার অ্যালগোরিদম, কোন অ্যালগোরিদমের রেজাল্ট ভালো সেটা আমরা দেখেছি, সেগুলা। তারপরে যেটা ভালো হলো সেইটার অ্যাকুরেসি ইমপ্রুভ করা, বিভিন্ন টাইপের এই যে টিউনিং, অ্যালগোরিদম টিউনিং করে, ইনসেম্বল ইউজ করে কোনটা ভালো আসছে, সেটা হওয়ার পরে এই যে ফাইনালাইজ মডেল। এরপরে হচ্ছে যখন মডেল ফাইনালাইজ হয়ে গেল, তারপরে আপনি প্রিডিকশন করবেন, তারপরে আপনি এটা ইমপ্লিমেন্ট করে দেবেন আপনার যে জায়গায় ইমপ্লিমেন্ট করার সেখানে। এই হচ্ছে এখানে আরেকটু ডিটেলস দেওয়া আছে। এটা হচ্ছে টেমপ্লেট, এটা একটা স্ট্রাকচার, যেভাবে আমরা একটা প্রজেক্টকে সলভ করতে পারি, ঠিক আছে? আমি যে কথাগুলো বললাম এগুলো এখানে ডিটেলস আরো দেওয়া আছে। এটা এক নজর দেখবেন, এত দরকার নাই। এখানে শুধুমাত্র এই যে এটা একটু মাথায় রাখলেই চলবে, বা এটা একটু মাথায় রাখলেই চলবে, ঠিক আছে? এরপরে আমাদের শুরু হবে হচ্ছে এই যে এটা চ্যাপ্টার 19। এটা সামনের দিন আমরা দেখবো, যে ফার্স্ট মেশিন লার্নিং প্রজেক্ট আমরা কিভাবে করবো। এই যে 6টা স্টেপ নিয়ে বলেছে: লোড ডেটা সেট, সামারাইজ দ্য ডেটা সেট, ভিজুয়ালাইজ ডেটা সেট, ইভ্যালুয়েটিং অ্যালগোরিদম, মেকিং সাম প্রেডিকশন, ঠিক আছে? প্রথমটা একটু ছোট, দ্বিতীয়টা প্রথমটা হচ্ছে ক্লাসিফিকেশনের, দ্বিতীয়টা যে রিগ্রেশনের, তৃতীয়টা ক্লাসিফিকেশন। ওকে, এই হচ্ছে মোটামুটি আজকের লেকচার। আপনাদের যদি কোয়েরি থাকে আমাকে বলুন। ক্লাসগুলো করা দরকার, সামনে যে সময় আসছে আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ছাড়া কোনো বুদ্ধি নেই। তো মেশিন লার্নিং এর যে জিনিসগুলো দেখাচ্ছি, এটা আপনি যেই ফিল্ডেই থাকেন, এটা কিন্তু খুব জরুরি। যারা ক্লাস করছে না, আহ, তাদের তারা হয়তো মনে করছে পরে ভিডিও দেখে করে নেবো, আসলে বিষয়গুলো এরকম না। এতগুলা ভিডিও পড়ার পর এটা করার জন্য যে কনসিস্টেন্সি দরকার, এটা খুব জটিল। হুম, স্যার তো আপনার নিয়ম। মেশিন লার্নিং এবং ডাটা সায়েন্সের স্যার প্র্যাকটিক্যাল জব ফিল্ড গুলো যদি একটু ডিটেল বলতেন স্যার একটু। প্র্যাকটিক্যাল জব ফিল্ড আপনার বাংলাদেশে এখন বেশ কিছু তৈরি হচ্ছে। আপনার ধরেন কোম্পানি, এই যে ডেটাগুলো থাকে, যেমন এই যে সুপার স্টোরের কথায় যে এক্সাম্পলটা বারবার দিই, যেহেতু আমরা সবাই ইউজ করি। ধরেন একটা সুপার স্টোর, সেই সুপার স্টোরে ওই এরিয়ার সকল পিপুলের তার কেনা বেচার ডাটা ওখানে আছে। তো এই ডাটা যদি আপনাকে দেয়, আপনি ওই ডাটা থেকে কিন্তু অনেক কিছু প্রেডিকশন করতে পারেন। যেমন তারা হয়তো যেই প্রোডাক্ট গুলো তোলে প্রতি মাসে, যেমন সামনের মাসে যে প্রোডাক্টটা তুলবে, আপনার কাছে যদি গত 3 বছরের ডেটা থাকে, তো ওই মাসে ধরেন জুন মাসে কি পরিমাণ ডাটা, মানে কি কোন ধরনের প্রোডাক্ট গুলো বেশি সেল হয়েছে, কোন এজের লোকের চাহিদা বেশি, সামনে কি প্রোডাক্ট তোলা যেতে পারে, ওখানে মার্কেটে রাখা যেতে পারে, লোকজন কোন প্রোডাক্ট গুলো বেশি কেনে, কোনটা কেনে না, আপনি সেগুলো কিন্তু ফেলে দিতে পারেন। যেগুলো দরকার নেই মানে সেগুলো আপনি তুলবেন না। মানে লোকজনের যে প্রয়োজন সেটা আপনি খুব সহজেই অ্যানালাইসিস করতে পারেন। এবং সামনে কি পরিমাণ আপনার সেল হবে সেটাও আপনি কিন্তু বের করতে পারেন। মানে আপনার ওই যে প্রথমেই কিন্তু ওই যে প্রজেক্ট টেমপ্লেটে একটা জিনিস বলেছিলাম, যে আপনার প্রবলেমটা আসলে কি করতে চাচ্ছেন সেটা আগে আপনাকে বের করতে হবে। আপনি কি চাচ্ছেন, যে সামনে বছর, সামনে মাসের সেলটা কি, কত কি পরিমাণ হবে সেটা কি দেখতে চাচ্ছেন, না আপনি হচ্ছে সামনে কি কি প্রোডাক্ট আপনি রাখবেন আপনার সুপার স্টোরে সেটা আপনি দেখতে চাচ্ছেন। এটা যেমন একটা এক্সাম্পল। এখন এটা প্রয়োজন অনুসারে আসলে কাজটা হবে। যেমন আপনি একটা জায়গায় কাজ করছেন, সেই জায়গায় আসলে আপনার যদি ডেটা থাকে, সেই ডেটাগুলোকে আপনি কিভাবে ইউজ করবেন, সেটা কি রিগ্রেশনের জন্য না ক্লাসিফিকেশনের জন্য, আপনি এটা কি দেখতে চাচ্ছেন। আমরা যে মেশিন লার্নিং বা ডেটা সায়েন্সের কাজগুলো করছি, আমাদের উদ্দেশ্য কিন্তু একটাই, আমরা ফিউচারকে দেখতে চাই। আমি 3 মাস পরে কি হবে সেটা দেখতে চাই।
আমি 6 মাস পরে কি হবে দেখতে চাই, আমি 3 বছর পরে কি আছে কি হতে পারে আমি সেটাকে প্রিডিক্ট করতে চাই। আমি যত দূর পর্যন্ত দেখতে পাবো আমি কিন্তু তত ভালোভাবে আগাইতে পারবো, তাই না? আপনি রাস্তায় যাচ্ছেন, আপনি 1 কিলোমিটার পর্যন্ত দেখতে পাচ্ছেন খালি চোখে। ধরেন রাস্তায় হচ্ছে কুয়াশা, খুবই হেজি এনভায়রনমেন্ট, আপনি দেখতে পাচ্ছেন 5 ফিট। এই মেশিন লার্নিং অ্যালগোরিদম কি করে? মেশিন লার্নিং ডেটা সায়েন্স যেটা করে সেটা হচ্ছে আমাদেরকে বেশি দেখতে সাহায্য করে। আমার প্রিভিয়াস ডাটার উপরে বেজ করে আমি কত দূর দেখতে পাবো, আমি রাস্তা যত দূর পর্যন্ত দেখতে পাবো তত বেশি সতর্ক হয়ে কিন্তু কাজগুলো করবো। এটাই মূলত জিনিস, আপনার টার্গেট ঠিক করে করে আপনাকে আসলে কাজ করতে হবে। এমন কোনো ফিল্ড নাই যেখানে মেশিন লার্নিং বা ডেটা সায়েন্সের কাজ নাই। ঠিক আছে? তো আমার যেই জায়গায় আপনি কাজ করেন না কেন আপনার কাজ আছেই, তাহলে আপনার হাতে থাকতে হবে ডেটা। আপনি যদি ধরেন যে জায়গায় জব করছেন আপনার অথরিটিকে বোঝাইতে পারেন যে ডেটা দিয়ে, যে দেখেন আপনার হচ্ছে, ধরেন একটা এক্সাম্পল দিই, আপনার কাছে 5 বছরের ডাটা আছে, আপনি 4 বছরের ডাটা 1 বছর নিলেন না, ধরেন আপনার কাছে আছে 20, 21, 22, 23, 24, 5 বছরের ডেটা আছে। আপনি 24-এর ডাটা নিলেন না, আপনি হচ্ছে 20, 21, 22, 23 4 বছরের ডাটা দিয়ে 20 থেকে 23 পর্যন্ত ডাটা দিয়ে 24 সালে কি হয়েছিল সেটা যদি প্রিডিকশন করে তাকে দেখাই দিতে পারেন এবং 24-এর অরিজিনাল ডাটার সাথে কত পার্সেন্ট মিললো সেটা যদি দেখাই দিতে পারেন, তাহলে আপনি যদি এই 21, 22, 23, 24 এই 4 বছরের ডাটা দিয়ে 25-এ কি হবে সেটা তো, যেহেতু আপনি প্রুফ দেখাই দিচ্ছেন যে 24-এ এটা আমার অ্যালগোরিদম বের করে দিচ্ছে, তাহলে 25-এও কিন্তু এটা হতে চলেছে। তো আপনি আগে থেকেই যদি এই বিষয়ে সতর্ক হন তাহলে আপনার কোম্পানি কিন্তু যে লস গুলো করতে সেটা করবে না, যে বেনিফিটটা হতো সেটা কিন্তু বেনিফিট করবে। প্রুফের কিন্তু জায়গা আছে, আপনি যদি কোম্পানিকে অথরিটিকে দেখান ডেফিনেটলি বিলিভ করতে বাধ্য হবে, আপনার অবস্থানটা অনেক চেঞ্জ হয়ে যাবে। মানে বিষয়টা হচ্ছে এরকম। এটা হচ্ছে যারা বোঝে না, যে অথরিটি বোঝে না তার জন্য, কেননা সবাই যে এমএল ডিএস বোঝে তা তো না, তাদের জন্য। আর যারা বোঝে তারা তো লোককে হায়ার করছে হচ্ছে এই কাজগুলো করার জন্য, এবং সামনে যে সময় আসছে তাতে এআই ছাড়া বা ইমেল ছাড়া আসলে চলাটা খুব কঠিন, কারোর জন্যই সেটা সহজবোধ্য হবে না। ফিউচারে কি আমাদের দেশে ফিল্ডটা মানে জবের জন্য ওপেন হইতে পারে এরকম? শোনেন, আপনি ফিল্ড চিন্তা করবেন ইন্টারন্যাশনাল মার্কেটের জন্য, শুধু দেশের জন্য চিন্তা করলে তো চলবে না। বাংলাদেশে কি হবে না হবে সেই চিন্তা করে শুধু কেন আমি আমার জায়গাকে ছোট করব? আমি তো চিন্তা করব হচ্ছে গোটা দেশের জন্য বা আপনার গোটা ইন্টারন্যাশনাল মার্কেটের জন্য, তাই না? গোটা স্যার, ইন্টারন্যাশনালি যেভাবে চেঞ্জ হচ্ছে তাতে কিন্তু খুব মুশকিল। আপনি দেখেন এই যে আইবিএম রিসেন্ট, পরশুদিন মনে হয় একটা নিউজ দেখলাম, আইবিএম তার এইচআর থেকে হিউজ অ্যামাউন্ট অফ লোককে তারা কিন্তু হচ্ছে বাদ দিয়ে দিয়েছে এই এআই টুলস গুলোর উপরে বেচ করে। তো প্রত্যেকটা কোম্পানিতে যারা বুঝছে, যারা বড় বড় টেক জায়ান্ট তারা কিন্তু বাদ দেওয়া শুরু করেছে, যে আমার যদি হচ্ছে অ্যালগোরিদম দিয়ে আমি কাজ ছেড়ে ফেলতে পারি কম লোক দিয়ে, তাহলে আমি হচ্ছে এত লোক রাখার দরকার কি? তো সেই ক্ষেত্রে এই ছোট ছোট কোম্পানিগুলা যদি আস্তে আস্তে, তো ওপর থেকে ফ্লো হবে, তো ফ্লোটা নিচের দিকে আসছে আসলে। এবং এই টপিকে যদি কেউ আপডেট না হয় তাহলে কিন্তু মুশকিল আছে, ভালো মুশকিল আছে, টিকে থাকা কঠিন হবে মার্কেটে এবং সবার জন্য। যেমন ধরেন একটা এক্সাম্পল দিই, এই যে যারা গ্রাফিক ডিজাইনে কাজ করে, এটা যেহেতু আমরা সহজে বুঝতে পারবো, ধরেন যে যারা লোগো ডিজাইন করে, টি শার্ট ডিজাইন করে, সে যদি যতই ভালো ডিজাইনার হোক, সে হচ্ছে আপনার ডিজাইন করছে, তাই তো? আপনি তাকে দিলেন খুব ভালো ডিজাইনার, সে আপনাকে ডিজাইন করে দিলেন, আপনি তাকে দিলেন 1 সপ্তাহ পরে আপনার একটা, ধরেন যে টি শার্ট ডিজাইন করে দিল, খুব ভ্যালুয়েবল একটা প্রোগ্রাম হবে, ওর জন্য টি শার্ট ডিজাইন করে দিল। এখন তার মাথায় হয়তো আপনি চিন্তা করেন যে 50,000 ডিজাইন এরকম আছে, সেই ডিজাইন থেকে আপনার জন্য একটা ইনোভেটিভ ডিজাইন তৈরি করে দিল। আপনি যদি মেশিনকে দেন, মেশিনের কাছে কত কোটি কোটি ডিজাইন আছে, আপনি 10 কোটি ডিজাইন হয়তো লার্ন করানো আছে, আপনি তাকে দিবেন তার মধ্যে থেকে আপনার রিকোয়ারমেন্ট আপনি শুধু প্রম্পট করবেন, সে হচ্ছে আপনাকে ডিজাইন তৈরি করে দিয়ে দিবে। তা আপনি কি ওই লোকের কাছে যাবেন আসলে, না আপনি তাকে পেমেন্ট করবেন, না আপনি তাকে বোঝাবেন? আপনি বোঝাবেন একটা, সে বুঝবে আরেকটা। তা আপনি যে এই ডিজাইনটা পাবেন, এই যে 10 কোটি থেকে 1 কোটি এবং অ্যালগোরিদম দিয়ে যেভাবে আসবে, এটা হিউম্যানের একার পক্ষে তো পারা সম্ভব না। কারণ এই যে 10 কোটি ডিজাইন, এটা কত মানুষের কাছ থেকে ডিজাইন গুলো আসছে, আর ওনার কাছে যেটা আছে 50,000, ধরলাম 50,000, 50,000 থাকারও সুযোগ নেই, খুব বেশি হলে 5,000 থাকবে। তো এই ডিজাইন ওর মাথা থেকে, একজনের মাথা থেকে আর কতগুলো ডিজাইন বের হবে? তো সেই ক্ষেত্রে দেখেন এই যে গ্রাফিক্স ডিজাইনের অবস্থা কিন্তু ডেফিনেটলি
খারাপ হতে চলেছে। এবং আলটিমেটলি এটা তো হয়েইছে। সামনে যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে আমাদের যে মুভি ইন্ডাস্ট্রি, এটা কিন্তু সামনে বেশ অন্যদিকে চলে যাবে। যেমন হচ্ছে এখন যেদিকে যাচ্ছে, যদিও এটা আপনার কাজ শুরু হয়ে গেছে, সেটা হচ্ছে এখন আমরা কি করি, আমরা হচ্ছে ইমেজ জেনারেট করি, তাই তো, ভিডিও জেনারেট করি। কিন্তু ভিডিও গুলো কিন্তু একেবারে অরিজিনাল হচ্ছে এটা বলা যায় না। সামনে যেটা নিয়ে কাজ হচ্ছে সেটা হলো যে আপনার ধরেন যে আপনি একটা মুভি তৈরি করবেন 2 ঘন্টা, আপনি মুভির স্ক্রিপ্টটা তাকে দিয়ে দিবেন, এবং হিরো হিরোইন বা যে অ্যাক্ট্রেস গুলা থাকে তাদের হচ্ছে আপনি কিছু ভিডিও তাকে লার্ন করে দিলেন যে আমি, আমার হিরো হচ্ছে এটা, হিরোইন হচ্ছে এইটা, অ্যাক্ট্রেস হচ্ছে এই ক্যারেক্টারিস্টিক্স এর, তাকে ভিডিও দিয়ে দিলেন, সেই লার্ন করে নেবে। এরপরে বললেন যে আমার স্ক্রিপ্ট অনুসারে এদেরকে এখন প্লে করে আমাকে একটা মুভি বানায় দাও। কি খুব অসম্ভব কিছু নাকি? সে যখন এটা বানিয়ে দিবে তখন ইন্ডাস্ট্রির অবস্থাটা কোথায় যাবে? অবস্থা কিন্তু খুব ভয়ঙ্কর। যারা বুঝছে তারা এআই নিয়ে কাজ করা শুরু করেছে, যারা বুঝছে না ওদের আসলেই খুব ভালো লেভেলের অসুবিধা শুরু হতে পারে সামনে, হবেই। স্যার তাহলে তো আনএমপ্লয়মেন্ট বেড়ে যাবে। পারবে তো 100%। আনএমপ্লয়েমেন্ট বাড়লো কি কমলো এটা দেখার দায়িত্ব তো আসলে কোম্পানিগুলোর না। দেখেন একটা কোম্পানি আসলে কি কাজ করে, কোম্পানি হচ্ছে লোকের কাছ থেকে অর্ডার পায়, যে অর্ডারই হোক কাজ পায়, সে কি করে ওই কাজের জন্য লোক হায়ার করে। ধরেন 10 টাকা পাইলো কাজের জন্য, সেই এমপ্লয়ীদেরকে 6 টাকা বেতন আরো খরচ টরচ দিয়ে 8 টাকা খরচ করলো, 2 টাকা তার লাভ থাকে। তো সে কি দেখবে যে মার্কেটে এমপ্লয়মেন্ট কমলো কি বাড়লো? তার তো দেখার কোনো দরকার নেই আসলে। এটা কেউ করবে না, আপনিও দেখবেন না, আমিও দেখবো না। এটা দেখতে হবে গভর্নমেন্টকে। এটা কিন্তু রুল। তো এমপ্লয়মেন্ট বাড়লো কি কমলো দেখা তো দরকার নাই। এই যে আইবিএম যতগুলো লোককে ছাঁটাই করলো, সম্ভবত 800 মনে হয় দেখলাম এরকম একসাথে। 8,000। 8,000। এটা বুঝতে পারছেন, একটা টেক জায়ান্টের মতো কোম্পানি তার এইচআর থেকে 8,000 লোককে ছাঁটাই করলো একসাথে, এবং শুধুমাত্র এই মেশিন লার্নিং এর অ্যালগোরিদমের বদৌলতে। এবং আপনি নিশ্চিত থাকেন ওর থেকে রেজাল্ট অনেক গুণ ভালো হবে। এমনি এমনি ছাঁটাই করে নাই আইবিএম, তো যেখানে সেখানকার প্রতিষ্ঠান না, একবারে। সেখানে বাছাইয়ের সময়ও তো অনেক ফিল আপ করে এরপরেও তারা ছাঁটাই হয়ে যাচ্ছে স্যার, এটা আসলে হ্যাঁ, আমি আইবিএম কত চারটিখানি বিষয় না, তারপরে ওখান থেকেও ছাঁটাই করছে। এখন তাহলে ভবিষ্যতে কি হতে পারে? ওই জন্য এই বিষয়ে এক্সপার্ট হওয়াটা খুব জরুরি। আমি নিজেও ওরিড, আমাকেও হচ্ছে এক্সপার্ট হইতে হবে এমন ফিল্ডে। মানে সবার জন্যই কিন্তু অ্যালার্মিং, যার যার অবস্থান থেকে। তাই বলে সবাইকে কিন্তু এমএল ইঞ্জিনিয়ার হইতে হবে নট নেসেসারি, যার জন্য যে দরকার সেটা করতে হবে। স্যার টিচিং এ এটার ভূমিকা কি হবে সামনে? হ্যাঁ, বলেন। শিক্ষকতায় এটার ভূমিকা কি হতে পারে স্যার? প্রথম ভূমিকা হচ্ছে, আপনি কি টিচার? জি স্যার। আপনি কোথায় কোথায় জব করেন আপনি? আমি স্যার কাটেরহাট মহিলা ডিগ্রি কলেজ হাটহাজারী ইংলিশের লেকচারার স্যার। আচ্ছা, কি হবে আমি আপনাকে বলি। ধরেন এই যে ইংলিশে, আপনি অন্যভাবে নিয়েন না, যদিও রেকর্ড হচ্ছে একটু বলি। ধরেন যে কারো একটা এসে লেখা দরকার, আপনি তো চ্যাট জিপিটি ঢুকে এখন একটা এসে লিখে ফেলতে পারেন, জি পারেন তো? স্যার, আপনি পারি স্যার। ইংলিশে, হ্যাঁ আপনি ইংলিশে কথা বলা দরকার, আমার টিউটোরিয়াল হোমে যাওয়ার তো কোনো দরকার নেই। আমার এখানে অ্যাসিস্ট্যান্ট দিয়ে আমি হচ্ছে ভুল বলছি না ঠিক বলছি, কোনটা ঠিক কোনটা ভুল সে আমাকে শিখিয়ে দিচ্ছে, তাই তো? জি স্যার। আপনার এই ল্যাঙ্গুয়েজে যে গ্রামার, এইটাকে শেখার জন্য আসলে আর টিচারের কাছে যাওয়ার দরকার আছে? কেউ যদি মনে করে যে আমি যাবো না, দরকার নেই। না, এখন যাওয়ার দরকার নাই স্যার। গেলেই বরং সময় নষ্ট বলে আমার কাছে মনে হয়। আমার হাতের কাছে টুলস আছে, মোবাইল থাকলেই তো যথেষ্ট, তাই না? যেমন জি স্যার। গ্রামাটিক্যাল ইরোর, আমি গ্রামারলি থাকলে খুব সহজেই পুরা চেক করে দিচ্ছে, প্যারাফ্রেজিং করে দিচ্ছে। এটা কে দিবে আসলে? কোনো হিউম্যানের পক্ষে তো পারা অসম্ভব ওইভাবে যেভাবে সে দিচ্ছে। তো এটা হলো আপনার ল্যাঙ্গুয়েজের জন্য হচ্ছে। এখন দেখেন, যে যার ফিল্ডে যদি এআই কে ইউজ না করে সে চুপ করে বসে থাকে তাহলে কিন্তু মুশকিল। এখন ধরেন যে আপনি যদি ইংলিশের টিচার হন, তাহলে আমার যেটা মনে হয়, এটা পার্সন টু পার্সন ভ্যারি করতে পারে, যেই এক্সিস্টিং টুলস গুলো আছে এআই এর, সেই টুলস গুলাকে ইউজ করেই কিন্তু আপনাকে আসলে আপনার অবস্থানটা ঠিক করতে হবে, এবং আপনার অবস্থানটা এআই এর মতো করে চেঞ্জ করে নিতে হবে। জি কেউ স্যার। যদি, হ্যাঁ কেউ যদি মনে করে যে আমি আমার অবস্থানে থাকবো, তাহলে কিন্তু বিপদ আছে। এআই এর মতো করে বা মেশিন লার্নিং অ্যালগোরিদমের মতো করে যেভাবে ট্রেন্ড চলছে তার মতো করে আমাকে চেঞ্জ হতে হবে, এছাড়া কোনো বিরতি নাই। ঠিক আছে, আমি নিজেও কিন্তু এখন পড়াশোনা করি প্রচুর, কারণ হচ্ছে
পড়াশোনা না করলে আমার ক্লাস কেউ করবে না। এখন ধরেন যে আমি আপনাকে যদি ইনফরমেশন না দিতে পারি এই এআই রিলেটেড, আপনার কি সময় কি অনেক বেশি হয়ে গেছে আপনি আমার ক্লাসগুলো করবেন? কোনোদিনও করবেন না। তো সবারই তাই। আমি যদি আপডেটেড না হই এই ফিল্ডে তাহলে কিন্তু বিপদ আছে, খুব মুশকিল। স্যার আমাদের এই কোর্সের স্যার পর কি কোনো আমার অ্যাডভান্স কোর্স আছে স্যার চিন্তা এমএল করছি এর? অ্যাডভান্স কোর্স মানে একটু স্যার চিন্তা করছি সেটা আমার ডিপ একটা লার্নিং এর দিকে। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। বলেন। স্যার যেহেতু সবকিছুই যদি আমি একটা চ্যাট জিপিটি প্রিমিয়াম একটা ইয়ে অ্যাকাউন্ট মানে সাবস্ক্রিপশন নিই, হুম তাহলে দেখা যাচ্ছে যে আমার যে কোনো কিছুকেই ও দেখা যাচ্ছে যে এমন ভাবে অ্যান্সার করে, মানে সবকিছুই অ্যান্সার করতে পারে। তো হুম স্যার তাহলে কি আমার প্রম্পট ইঞ্জিনিয়ারিংটা আসলে এই ক্ষেত্রে দরকার আছে কিনা? না, প্রম্পট ইঞ্জিনিয়ারিং দরকার আছে কিন্তু সব ক্ষেত্রে না। যেমন ধরেন প্রম্পট ইঞ্জিনিয়ারিং তো আপনি যেটা বলছেন সেটা এলএলএম এর জন্য, তাই না? চ্যাট জিপিটি করেন বা গ্রোক করেন বা ঠিক জেমিনি আছে। করেন, যেটাই করেন না কেন কোনো সমস্যা নাই, আপনি করছেন, আপনাকে অ্যান্সার দিচ্ছে। কিন্তু সেই ডেটাটা তো সবার জন্য, ও যে ডেটা সেটের উপরে কাজ করছে পুরো সবার জন্য ওপেন গ্লোবাল ডেটা। এখন ধরেন আপনি একটা, ওই যে বললাম সুপার স্টোরে জব করছেন, সুপার স্টোরের ডেটা কি আপনি কাউকে দিবেন? কাউকে তো দিবেন না। না স্যার। তাহলে এইটা তো আপনার ওখানে লোড করা যাবে না। এইটা আপনার অ্যালগোরিদমে আপনাকে লোড করে আপনাকে বের করতে হবে, কেননা আপনার সুপার স্টোরের ডেটা যদি কারো হাতে যায় সে তো আপনার বিজনেস স্ট্র্যাটেজি পুরোটা জেনে যাবে। স্যার ওই জন্য যেটা প্রাইভেট ডেটা সেটা নিয়ে আপনাকে নিজে অ্যানালাইসিস করতেই হবে। সেটা আপনার যেই আপনি যেগুলো এলএলএম বলছেন, যে চ্যাট জিপিটি বা এগুলা, সেখানে তো দেওয়ার সুযোগ নাই। আপনি ওখান থেকে জেনারেল জিনিসগুলো পেতে পারেন। আপনি একটা এসে লিখবেন, আপনি একটা গ্রামার ঠিক করলেন, এইটা ঠিক আছে, কিন্তু আপনার প্রাইভেট ডাটা তো ওখানে কেউ ইনপুট দিবে না। স্যার মানে কারণ আপনি পার্সোনাল অ্যাকাউন্টে যেটা হলো সাবস্ক্রিপশন, যেটা 5,000 করে নেয় প্রতি মাসে, তো সেইটা তো স্যার আমার অ্যাকাউন্টটা এটা অন্য আপনি কেউ ই দিলেও, করে না স্যার। আমি বলি, আপনি ওখানে পার্সোনাল অ্যাকাউন্ট দিয়ে সাবস্ক্রিপশন করে, ধরেন আপনি একটা সুপার স্টোরে জব করেন, সেখানকার ডাটা ওখানে আপলোড করে বললেন যে আমাকে এই রেজাল্টটা বের করে দাও, সে দিল। ইয়েস স্যার, ইয়েস স্যার। দিল তো। জি। এরপরে যদি হচ্ছে জি স্যার। কেউ আহ, তার কাছে প্রম্পট করে তাকে জানতে চায় আপনার ডেটা সেটটা কি বাদ দিয়ে সে রেজাল্ট দিবে, ও আচ্ছা আচ্ছা, বুঝতে সে তো পেরেছি। লার্নিং এর মধ্যে ঢোকাই ফেলছে না। হুম হুম হুম। আপনি যা সার্চ করছেন সেটাও লার্নিং এর মধ্যে ঢুকছে। বুঝতে পেরেছি স্যার। এবং যদি কেউ ও বলে যে আচ্ছা। হচ্ছে তুমি এই টাইপের ডেটা সেট আমাকে দাও, ওই ডাটা তো ওখানে যেতে পারে। বা ডেটা সেটের উপরে যদি ওরকম মার্কিং থাকে কোনো রকম ভাবে, সে তো যে চাবে তাকে দিবে তো। হুম, হুম, হুম। তার মানে বায়াসও আছে স্যার। বুঝতে পেরেছি। রুলই এরকম। ইয়েস স্যার। স্যার একটা জিনিস থ্যাংক ইউ জানার স্যার। ছিল, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এটা কি স্যার মানে মেশিন লার্নিং না ডিপ লার্নিং এর মধ্যে পড়ে? এটা দুইটার মধ্যেই পড়ে। ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এটা হচ্ছে মেশিন লার্নিং দিয়েও করা যায়, আর ডিপ লার্নিং দিয়েও করা যায়। আসলে ডিপ লার্নিং তো মেশিন মেশিন লার্নিং এর সাবসেট। তো ডিপ লার্নিং হচ্ছে, তবে এখন যে এলএলএম গুলো হয়, এই যে যত এলএলএম দেখছেন না, চ্যাট জিপিটি, গ্রক, তারপরে এগুলো সবই হচ্ছে আপনার ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর। মানে আপনি এই যে যখন এই কোনো টেক্সট নিয়ে কথা বলেন, যেমন ইংলিশ, ধরেন আপনি একটা টেক্সট সার্চ করছেন বা টেক্সটকে মডিফাই করতে বলছেন, আমরা যেটা করে থাকি এখন, এগুলো সব ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, এনএলপি। ঠিক আছে। আমার জি স্যার, প্ল্যান বুঝতে আছে এটার পরে একটা হায়ার কোর্স দেওয়া, সেটা হচ্ছে ডিপ লার্নিং এর উপরে, ডিপ লার্নিং এর অ্যাডভান্স। কিন্তু সময়ের বিষয় আছে, দেখা যাক, এটাকে শেষ করি। যদি এখানে ডিপ লার্নিং এর কিছু জিনিস দেখাবো, তারপরে ডিপ লার্নিং এর অ্যাডভান্স কোর্স নিয়ে আলোচনার ইয়ে আছে, তারপরে জেনারেটিভ এআই নিয়ে একটা শুরু করার প্ল্যান আছে। দেখা যাক, অনেক প্ল্যান আছে কিন্তু সময়, এখন একটু সময় পাওয়া যাচ্ছে ওই জন্য প্ল্যান করছি আর কি, দেখি কি হয়। স্যার একটা কোশ্চেন করবো। বলেন। স্যার আমি কয়েকটা ক্লাস মিস করেছি, তারপর একটা কোশ্চেন করতে যাচ্ছিলাম, দুটো কোশ্চেন হুম। ইনফ্যাক্ট। স্যার এআই এজেন্ট ইদানিং একটা কথা আসতেছে স্যার, এইটা হ্যাঁ, আসলে কি এজেন্ট এআই। বলতে পারবেন? না, একটা হলো এআই এজেন্ট, আর একটা হলো এজেন্ট এআই, দুটো আলাদা জিনিস। একটু এআই এজেন্ট বলবেন তো মানে একদম। হচ্ছে, এআই এজেন্ট মানে হচ্ছে একটা ধরেন রোবটকে আপনি তৈরি করে ছেড়েছেন, সে আপনি যে এই কাজগুলো তাকে করতে বলেছেন, ধরেন একটা হচ্ছে কাজের লোক, মানুষের মানে জায়গায় আপনি একটা রোবটকে আপনি বাড়িতে রেখে দিয়েছেন, সে কাজের মানুষের কাজগুলো করে। তা আপনি তাকে যে ইনপুট গুলো দিয়ে রেখেছেন, যদি কেউ আসে তার জন্য হয়তো কলিং বেল চাপলে দরজা খুলে দেয়, এটা হলো আপনার হচ্ছে ওই রোবটের কাজ। তো এটা হলো জিজ্ঞেস এআই তো এজেন্ট। চ্যাটবট স্যার টাইপের।
এটা হলো এআই এজেন্ট, আর এজেন্ট এআই সেটা সম্পূর্ণ আলাদা, সেটা একেবারে রিসেন্ট ফিল্ড। সেটা পরে, আগে অনেক স্টেপ আছে, সেগুলো জানতে হবে। আগে জেনারেটিভ এআই বুঝতে হবে, তারপরে হচ্ছে এই জিনিসগুলো আসবে। বুঝতে পেরেছি স্যার স্যার। আগে আরেকটা কোশ্চেন করেন, ছিল আগে ডিপ লার্নিং করেন, তারপরে কিছুটা মাথায় আসবে। স্যার, ডিপ লার্নিং পড়াবো। একটু একটু বেসিক কোশ্চেন ছিল, মানে একটু মিস করাতে স্যার আমি একটু প্রবলেমে থাকাতে এই জন্য করছি স্যার কোশ্চেনটা। স্যার আমরা তো অনেক ধরনের অ্যালগোরিদম রান করাই, আমরা F1 স্কোর, এফ মেজার, রিকল, প্রিসিশন অনেক কিছু বের করি। তো হুম রিগ্রেশনের ক্ষেত্রে দেখা যায় স্যার আমরা ট্রেন্ড লাইন ইকুয়েশন অথবা ফোরকাস্টিং করি। তো হুম এখন এই যে F1 স্কোর দিয়ে যে আমরা প্যারামিটারটা ফিক্সড করলাম বা ক্লাসিফায়ারটা করলাম, তো এইটা এই যে রিয়েল লাইফ আপনি যে বললেন স্যার যে ওই যে সুপার স্টোরের যেই মেজারমেন্টটা বা ওই যে হুম ফোরকাস্টিংটা, তো হুম এইটা স্যার কি কোনো প্রসেস বিল্ড আপ আপনি, আছে যেটা আমি আমরা? বলি আমি বলি প্রথমে আপনাকে বুঝতে হবে যে আপনি কি ক্লাসিফিকেশন করছেন না রিগ্রেশন করছেন। আপনি যদি ক্লাসিফিকেশন করেন, ক্লাসিফিকেশনের জন্য পারফরমেন্স ম্যাট্রিক্স এর মধ্যে আপনার হচ্ছে ওই যে প্রিসিশন, রিকল, F1 স্কোর আছে। আর আপনার জি হচ্ছে স্যার, রিগ্রেশন করলে তার মধ্যে শুধুমাত্র ইরোর, রুট মিন স্কোয়ার ইরোর, আর স্কোয়ার ইরোর, তারপরে হচ্ছে মিন অ্যাবসোলিউট ইরোর, স্কোয়ারের। সেগুলো আছে। জি স্যার, স্যার আপনি ওটা দিয়ে আমরা এরর গুলো বের করলাম, ইরোর গুলো বের করবেন রিগ্রেশনে, আর ক্লাসিফিকেশনে আপনি অ্যাকুরেসি বা প্রিসিশন, ক্লাস্টারিং করা রিকল যেটা আর এগুলো কি। বের করবেন। হ্যাঁ, আচ্ছা ওইটা স্যার ক্লাস্টারিং গুলো করার পরে কি স্যার আমরা রিগ্রেশন করে ক্লাস্টারিং কিন্তু F1 অন্য স্কোরের? জিনিস। ওটা ক্লাস্টারিং অন্য আরেকটা জিনিস। জিনিস। হ্যাঁ, একটা হচ্ছে আচ্ছা রিগ্রেশন, একটা হচ্ছে ক্লাসিফিকেশন, আর ক্লাস্টারিং আরেকটা জিনিস। ক্লাস্টারিং হচ্ছে সেলফ অর্গানাইজেশন লার্নিং। এটা হচ্ছে আপনার সুপারভাইজড লার্নিং না, আনসুপারভাইজড লার্নিং। পরে সময় হলে আমি জানাবো এটা। উম, স্যার আমরা F1 স্কোরটাকেই কেন স্যার ইয়া হিসেবে ধরতেছি স্যার, ফোরকাস্টিং এর আমাদের মেজারমেন্ট পয়েন্ট হিসেবে? মানে অ্যাকুরেসি দিয়েও কি স্যার মেজারমেন্ট করা যায় না স্যার? বলেন, আমি শুনতে পাই নাই, আরেকবার বলেন। স্যার মানে আমরা F1 স্কোরটাকেই হুম, প্রিভিলেজ দিচ্ছি আর কি, যে F1 স্কোর উপরে বেস করে আমরা একটা প্রেডিকশন করতেছি। হ্যাঁ করেন। এটা তো স্যার স্যার F1 স্কোর বা এফ মেজারমেন্টের উপরে বেস করে। হুম, তারপরে না স্যার পরে আমরা ভোটিং এ আসলাম, যেটা এনসেম্বল ল্যাঙ্গুয়েজে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো হতে পারে, অসুবিধা নেই, হতেই পারে। কিন্তু স্যার আমার যদি স্যার দেখা গেল KNN এ আমার F1 স্কোর 94 আসছে, বাট হুম অ্যাকুরেসি আমার কম আসছে, হুম তাহলে আমি স্যার কি অ্যাকুরেসিটাকে নিব নাকি F1 স্কোরটা নিব? হুম, এটা সম্পূর্ণ আপনার বিষয়। এটার কোনো ফিক্সড কোনো কিছু বলার সুযোগ নাই। এটা আপনার উপরে ডিপেন্ড করছে আপনি কোনটাকে নেবেন। আপনি দেখেন, প্রিসিশন, স্যার রিকল, F1 স্কোর, এগুলা যত ওয়ানের কাছাকাছি যাবে তত ভালো তো, তাই তো? জি স্যার, আপনার জি জি এগুলা স্যার, জি বাড়লে স্যার। এরকম তো না যে অ্যাকুরেসি কমবে। আপনার ওইখানে AUC দেখতে পারেন, দেখে মোটামুটি ভাবে একটা আর যেটা আপনার অপটিমাইজ রেজাল্ট আপনি মনে করছেন সেটা রাখবেন। একেবারে মানে আপনাকে ফিক্সড করে বলার সুযোগ নাই যে আপনি এটাই করবেন। আপনি সবকিছু কিন্তু স্যার, দেখে যেটা আপনার অপটিমাম রেজাল্ট মনে হচ্ছে আপনি সেটা রাখবেন। স্যার ফিচার আর আমার যে টার্গেটটা থাকবে হুম, স্যার, তো মানে আমি তাহলে স্যার ওই আমার যে টার্গেটটাই তো আমার F1 স্কোরটা আসবে, তাই না? হ্যাঁ বলতে পারেন। টার্গেট মানে কি, টার্গেট আর হচ্ছে যেটা আপনি অ্যালগোরিদম থেকে পাচ্ছেন, এই দুটার বিয়োগ করে যেটা আসছে সেটাই হচ্ছে ইরোডের কত কাছাকাছি, মানে আপনার টার্গেটের কত আচ্ছা কাছাকাছি স্যার, যাচ্ছে। আচ্ছা বুঝতে পারছি। মানে আচ্ছা আপনি যেটা মানে বলছেন, স্যার আমি সামারাইজ করি, যেটা হচ্ছে যে আপনি বলছেন যে স্যার কোনটা রাখবো, এটা কিছু বলা যাবে না। এক একজন এক একটা নিয়ে কাজ করে। আপনি সবগুলো বের করবেন, দিয়ে আপনার কাছে মনে হবে যে এটা রাখা যায়, আপনি সেটা রাখবেন। রিসার্চ পেপার গুলো তাই বলে, এটাই করে স্যার লোকজন। মানে মানে যেমন স্যার একটা সিম্পল এক্সাম্পল যদি একটু সময় থাকে যদি স্যার আপনার, মানে বলেন। লাস্ট টাইম একটা ছোটখাটো পেপার করেছিলাম নেটওয়ার্ক সিকিউরিটি নিয়ে একটা। হুম তো হুম ওইখানে আমরা আদাবস, তারপরে KNN, হুম বেশ নাইস হুম বায়াস, বেশ অনেকগুলো অ্যালগোরিদম রান করেছি, বাট হুম হুম লাস্টে যিনি পেপারটা লিখেছিলেন উনি একটা পেপার দেখে করা হয়েছিল ওইটা হুম, প্র্যাকটিসের জন্য। বলেন। তো উনি F1 স্কোরের উপর বেস করে KNN এবং র্যান্ডম ফরেস্টকেই আমি বলি বেস্ট সিলেক্ট আমি বলি করেছেন। আপনার প্রশ্ন বুঝছি। আপনি যে বেস পেপারের উপরে কাজ করবেন, উনি যার উপরে কাজ করে রেজাল্ট পেয়েছেন, আপনাকে প্রথমে ওর, ধরেন F1 এর উপরে করেছে, আপনাকে F1 এর উপরে করে রেজাল্টটাকে বের করে নিতে হবে, তারপরে আপনি অন্যগুলো দেখাবেন। তাহলে বোঝা যাবে যে আপনি ওই একই মেথডের উপরে কাজ করে আপনার রেজাল্টটাকে ইমপ্রুভ করতে পেরেছেন। এটা পেপারে সাধারণত করা হয়। ঠিক আছে?
মানে জি বুঝতে পেরেছি বাট একটু কনফিউশন আর কি এই জায়গাটা মানে একটু কনফিউজড হয়ে যায় আর কি সমস্যা হয় আর কি এই জন্য বললাম আর আপনি কি। আপনি এক সময় পেপারটা আমাকে দেখান, আমি বলে দেবো, সমস্যা নেই। জি স্যার ঠিক আছে, অবশ্যই স্যার অবশ্যই জি স্যার আসসালামু আলাইকুম স্যার। আলাইকুম আসসালাম। আর কোনো কোয়েরি আছে কারো? স্যার একটা প্রশ্ন ছিল স্যার, এই যে বলেন। এমএল ফিল্ডটা তো স্যার অনেক পুরাতন, কিন্তু হঠাৎ করেই কি স্যার এটার মানে বেশি ইউজ হচ্ছে না কি স্যার? অনেক পুরাতন। এই এআই এর যে ফিল্ড, এটা প্রায় 100 বছর আগের, কিন্তু এটা অনেকটাই আসলে ওইভাবে লোকজন বুঝতে পেরেছিল না যে এইটার অ্যাপ্লিকেশন এই লেভেলে যাবে। আর এখন যেদিকে যাচ্ছে, আপনার প্রচুর টাকা ইনভেস্ট হচ্ছে এই ফিল্ডের দিকে, রিসার্চে সব থেকে বেশি ইনভেস্ট হয় এআই এর উপরে, এবং এটার সুবিধাও কিন্তু পাওয়া যাচ্ছে। যেমন এই যে কারেন্ট যে ওয়্যার গুলা, বুঝতেই পাচ্ছেন, সবগুলো এআই রিলেটেড। তো হচ্ছে, লোকজন কাজও করছে, লোকজন আসলে মানে এআই এর যে রেভলিউশন এই পর্যন্ত আসবে এটা প্রথমে চিন্তা করে নাই। এখন যেটা আসলে খুব বাড়ছে এবং সবকিছুর মধ্যে এটা ঢুকছে, এবং এটা ওই যে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের দিকে চলে গেছে আসলে। ঠিক আছে, ইনভেস্টমেন্ট অনেক বেশি হচ্ছে রিসার্চে। স্যার আমার আর স্যার একটা একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার আমাদের টোটাল কয়টা প্রজেক্ট করানো হবে স্যার? 3টা। এই এক একটাই এক একটা, এইখানে 3টা করাবো এই মডিউলে, এক এক মডিউলে এক এক রকম। ঠিক নাই? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো স্যার, ঠিক আমি আছে আর আজকে। একটা কোশ্চেন করবো কি স্যার? স্যার লাস্ট এক- একটা কোশ্চেন। আচ্ছা বলেন, বলেন। স্যার বলছি যে আমাদের এই যে স্টক মার্কেট যেটা আছে এটা তো সব সময় আপ ডাউন হয়, এটা কি কোনো হুম, প্রেডিকশন করা যায় স্যার? অনেকেই চেষ্টা করছে অ্যালগোরিদম দিয়ে, কিন্তু আসলে এটা তো খুবই আনসার্টেইন, এমন এমন ঘটনা ঘটে এবং এমন এমন সময় ঘটে, এটা আসলে বলা খুব কঠিন। প্রিডিকশনের জন্য অনেক অ্যালগোরিদম আছে, কাজও করে, কিন্তু সব সময় যে করবে এটা বলাটা মুশকিল, কারণ মার্কেট আচ্ছা খুবই আনসার্টেইন। স্যার, অন্যান্য কান্ট্রির বেসিসেও কি এরকম অন্যগুলা আনসার্টেন? হ্যাঁ, এটা ডিপেন্ড করছে বিভিন্ন কান্ট্রির পার্সপেক্টিভে, কারণ এক এক কান্ট্রিতে এক এক প্যারামিটার, এক এক ধরনের আনসার্টেনিটি। তো ওই কিছু কিছু কান্ট্রি যেগুলোতে হয়তো আপনার অনেকটা স্টেবল, সে সকল ক্ষেত্রে খুব ভালো প্রেডিকশন দিতে পারে, কিন্তু যেগুলা যত আনসার্টেইন, যত আনস্টেবল, সেক্ষেত্রে রেজাল্ট কিন্তু ততটাই ভ্যারি করতে পারে। বুঝতে ঠিক আছে, পেরেছি স্যার এটা স্যার, ওই যে তখন ওভার ফ্যাক্টরস ফিডিং গুলো ওখানে করতে মেনশন হয় করতে মনে হবে হয়। স্যার। ফ্যাক্টরস বোঝাই তো কঠিন, কোন কোন ফ্যাক্টরসে কি হবে। যদি আপনি প্রিডিক্ট আচ্ছা করে আচ্ছা বলতে পারেন, তাহলে মেশিনও বলতে পারবে, কিন্তু প্রিডিকশন করা যায় না। মানে কোন প্যারামিটার আসতে পারে, প্যারামিটারের তো ধারণাই পাওয়া যায় না। বুঝতে পেরেছি। ঠিক আছে, স্যার, ওই ক্ষেত্রে স্যার ওভার ফিডিং আন্ডার ফিডিং করে নিতে হয় মনে হয় স্যার না জাহাজে। না, ওভারফিটিং আন্ডারফিটিং অন্য জিনিস, ওটা অন্য জিনিস, আমরা দেখাবো, ডিপ লার্নিং এ দেখাবো। অবশ্যই। ঠিক আছে, আচ্ছা আজকে শেষ করি তাহলে। আপনাদের কোশ্চেন থাকলে আবার সামনের দিন করেন, সমস্যা ওকে নেই। স্যার। জি স্যার আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম ওকে আসসালাম, স্যার। সবাই ভালো থাকেন। থ্যাংক ইউ।